বেশ কিছুদিন কেটে গেছে। 10-12 দিনের মতো হবে। এর মধ্যে আইভি বা এশা কারো সাথে জোন ও ফারিসের কথা হয়নি। ওরা দুজন এতিমখানা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু দুজনই আড়াল থেকে প্রতিদিন এশা ও আইভিকে দেখে যেত। আইভি, এশা ও রিনির মাঝে বন্ধুত্বটা আরও গভীর হয়েছে। কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আমি এখন ধুমছে পড়াশোনা মনোযোগ দিয়েছি। অন্যদিকে তাকানোর কোনো সময় নেই। আমি ও এশা কোচিং সেন্টার ভর্তি হয়েছি। রিনি পড়বে না। ওর টিউশনির টাকায় কোচিং, পড়ালেখা, ভার্সিটির খরচে হবে না। আমরা বলেছিলাম ম্যানেজ করে দিব কিন্তু মানেনি। আজ বিকেলে কোচিং শেষ করে ফিরছিলাম। বাসা থেকে 20 মিনিট লাগে যেতে। আমি হেঁটে ফিরছি। আজ এশু আসেনি। ওর নাকি মাথা ব্যথা করছে। যত সব ন্যাকামি, আজ কোচিংয়ের পড়া শিখেনি তাই আসেনি। সেটা তো চাচিকে বলতে পারে না তাই ভনিতা করে বলছে মাথা ব্যথা করছে। রাস্তাটা বেশ নির্জন। রাস্তার কিনারা দিয়ে কিছু ভাবতে ভাবতে হাঁটছি। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। পেছনে তাকিয়ে কাউকে দেখছি না। 4 দিন আগে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। মেহেদী ভার্সিটির সবার কাছ থেকে মাফ চেয়েছে। রিনির কাছেও এসে সুন্দর করে মাফ চেয়েছে। এর পেছনে যে নাহানের অন্যতম ভূমিকা আছে সেটা আমি জানি। মেহেদীর এহম ব্যবহারে আমরা সবাই অবাক। বেচারা রিনি তো ভয়ই শেষ। যাওয়ার আগে মেহেদী রিনিকে একটা চোখ মেরে সেখান থেকে চলে গেল। ওর কাণ্ড দেখে আমাদের তিনজনের মুখ বাংলা 5-এর মতো হয়ে গেছে। মেহেদীর মুখ, চোখ জায়গায় জায়গায় কালো হয়ে আছে। ডান পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আমি তখন ভাবছিলাম মেহেদীর এই অবস্থা কে করল? নাহান তো মারামারিতে নেই। তাহলে করলটা কে? এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ কেউ আমার হাত ধরে হেঁচকা টান দিল। আমি টাল সামলাতে না পেরে তার বুকের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। আচমকা এমন হওয়ায় ভয়ে সামনে থাকা ব্যক্তিটাকে জড়িয়ে ধরলাম। ঠিক তখনই একটা বাস আমাদের ক্রস করে চলে গেল। আমি তার মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। এই সবকিছু একজন গাছের আড়াল থেকে দেখছিল। রাগে সামনে থাকা গাছটাকে জোরে জোরে পরপর কয়েকটা ঘুষি মারল। আমি নাহান আপনি? নাহান কোনো ধ্যানে রাস্তা দিয়ে চলো। নিজের জীবনের মায়া নেই। আমি যদি 1 মিনিট দেরি করতাম তাহলে এখন লাশ হয়ে পড়ে থাকতে। রেগে প্লাস ধমক দিয়ে। আমি সরি। আমি বুঝতে পারিনি। ভয় ভয়। নাহানের মুখে রাগ বিদ্যমান। যা দেখে আমার হাত পা কাঁপছে। নাহান গাড়িতে উঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। একা ছাড়লে আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। আমি চলে যেতে পারব। নাহান গাড়িতে উঠতে বলেছি। দ্বিতীয়বার বলতে না হয়। রেগে আমি কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভারের সিটে নাহান বসল। পায়ছনের সিটে আমাকে বসতে হলো। গাড়ি চলছে আপন গতিতে চলছে। নাহান যদি কিছু মনে না করো একটা আবদার করব রাখবে। আমি কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে আছি। কি এমন আবদার করবে? নাহান আয়নায় আমার দিকে তাকিয়ে আমার মনের ভাব বুঝতে পারল। নাহান এত চিন্তা করতে হবে না। আমি এমন কিছু চাইব না যা তোমার সাধ্যের বাইরে। আমি কি এমন কিছু চাইছেন যাতে আমি টেনশনে পড়ে গেছি? নাহান মুচকি হাসল। নাহান তেমন কিছু না। তোমার যদি আপত্তি না থাকে আমরা একসাথে 1 কাপ কফি খেতে পারি। সামনেই একটা কফি হাউস আছে। সেখানকার কফি অনেক ভালো। আমি এই ব্যাপার। আমি ভাবলাম কি নাকি? নাহান তোমার যেতে ইচ্ছে না থাকলে যেতে হবে না।
আমি ঠিক আছে, চলেন। আমার জীবন বাঁচিয়েছেন, এতটুকু তো করতেই পারি। নাহান ও আমি কফি হাউজে গেলাম। একটা টেবিলে বসলাম। মুখোমুখি বসেছি। নাহান 2 কাপ চকলেট কফি অর্ডার করল। আমি নিজের কাছে ইতস্ততায় পড়ে গেলাম। নাহান ফোনে মনোযোগ দিয়ে কি যেন করছে। আমি এদিক সেদিকে তাকাচ্ছি। কফি হাউস অনেক সুন্দর করে সাজানো। আইভিদের 2 টেবিল পেছনে 2 হাত মুঠো করে রাগ কন্ট্রোল করছে ফারিস। রাস্তায় আইভিকে ফলো করছিল। পুরো রাস্তায় ওদের গাড়ির পেছনে রিকশা করে ওদের ফলো করতে করতে এসেছে। কফি হাউসের সামনে গাড়ি থামতেই বুঝতে বাকি রইল না ওরা এখানে কেন এসেছে। নাহান গাড়ি পার্ক করতে গেলে তার আগেই কফি হাউজে ফারিস ঢুকে পড়ল। নাহানের সাথে আইভিকে দেখে মাথাটা গরম হয়ে গেছে। কফি হাউজে একসাথে দেখে এই মুহূর্তে কি করতে মন চাইছে ও নিজেও জানে না। কালকে ভার্সিটিতে গিয়ে এর উসুল আইভির ওপর কিভাবে উঠাবে তাই ভাবছে। ইচ্ছে তো করছে নাহানকে মেরে আইভির গালে 2 চড় মেরে কোলে করে উঠিয়ে নিয়ে যেতে। কফি চলে এলো। নাহান আমার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে নিজেও আরেকটাতে চুমুক দিল। হঠাৎ একটা ওয়েটারের আমাদের টেবিল ক্রস করে যাওয়ার সময় হাত থেকে কিছুটা কফি আমার বোরকায় পড়ে গেল। ওয়েটার, আই এম সরি ম্যাম। আমি খেয়াল করিনি। ভয় ভয়। আমি ইটস ওকে। নাহান, আর ইউ ওকে আইভি? আমি হ্যাঁ, আমি ঠিক আছি। নাহান দেখে শুনে চলতে পারেন না। পরের বার থেকে ভালো মতো কাজ করবেন। ওয়াটারের দিকে তাকিয়ে কিছুটা বিরক্ত হয়ে। আমি ওনাকে শুধু শুধু বকছেন কেন? উনি তো দেখতে পায়নি। ওয়াটার, আমি সত্যি দেখিনি ম্যাম। আমি কোনো সমস্যা নেই। আপনি আসতে পারেন। আমি ওয়াশরুম থেকে আসছি। নাহানের দিকে তাকিয়ে। নাহান, আচ্ছা যাও। তাড়াতাড়ি এসো। ওয়েটারটা ফারিসের টেবিলের সামনে গিয়ে একটা রহস্যময় হাসি দিল। হাতের বুড়ো আঙ্গুল উঁচু করে বুঝালো সব ঠিকমতো আপনার প্ল্যান মতো হয়েছে। ফারিস মাথা নাড়িয়ে মুচকি হাসল। ফারিস ওয়েটারকে কিছু টাকা দিয়ে আইভির গায়ে কফি ফেলে দিতে বলেছে। হঠাৎ করে আইডিয়াটা মাথায় এলো। কাজে লাগিয়ে দিল। আমি ওয়াশরুমে চলে এলাম। ভেসিন থেকে পানি নিয়ে বোরকা হালকা করে মোছা দিচ্ছি। আচমকা কেউ আমাকে টান দিয়ে দেয়ালের সাথে হাত চেপে ধরল। আমি চিৎকার করতে নিলে এক হাত দিয়ে মুখ চেপে ধরল। সামনে তাকিয়ে দেখি ফারিস। ফারিস এই 2 হাত দিয়ে নাহানকে জড়িয়ে ধরেছিলে, তাই না? রেগে কথাটা বলে আরো জোরে আমার হাত দুটোকে চেপে ধরল। আমার মনে হচ্ছে হাতের হাড়গুলো ভেঙে যাচ্ছে। আরেক হাত দিয়ে মুখ ছেড়ে 2 গাল জোরে চাপ দিয়ে ধরল। ব্যথায় আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ফারিসের ফর্সা মুখটা রাগে টকটকে লাল হয়ে আছে। ফারিস, কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে। আমারও হচ্ছিল যখন ওই নাহানকে জড়িয়ে ধরেছিলে। কি এমন আছে ওর মাঝে যার কারণে আমার থেকে ওকে ভালো লেগে গেল? একবার বলতে না বলতে ওর সাথে কফি হাউজে চলে আসতে হলো। ও বুঝেছি ওর তো অনেক টাকা আছে, যা আমার নেই। তাই নাহানকে ভালো লাগে। রেগে দাঁতে দাঁত চেপে। আপনি কি পাগল হয়ে গেছেন? ফারিস, আমি তোর জন্য পাগল হয়ে গেছি। আমার সবকিছু শুধু তুই। আমার জীবন, মরণ, স্বপ্ন, বাস্তব সব শুধু তুই। আমি তোকে ছাড়া বাঁচব না। তুই আমাকে কেন বুঝিস না? নাহানকে অনেক ভালো লাগে। কারণ ওর টাকা আছে যা আমার তো নেই। আমি এতিম, আমি খ্রিস্টান, তার জন্য। আমি কি যা তা বলছেন? ফারিস, কি বললাম শুনতে পাওনি? নাহানের সাথে থেকে কি কানেও কালা হয়ে গেছ? আমি কি নাহান শুরু করেছেন? ফারিস, সত্যি কথা শুনতে কারোর ভালো লাগে না। আমি হা করে ফারিসের দিকে তাকিয়ে আছি। কি বলছে এসব? মাথাটা গেল নাকি? মুখটা চেপে ধরার কারণে কথাও বলতে পারছি না।
ফারিসকে দেখে অনেক ভয় করছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করছে। ফারিস আইভিকে ছেড়ে দিয়ে পেছনে দিকে ঘুরে নিজেই নিজের মাথার চুল খামচি দিয়ে ধরল। আইভি বড় করে নিঃশ্বাস নিচ্ছে। গাল, হাত দুটো অনেক ব্যথা করছে। ফারিস, ও মাই গড, আমি কি ছেড়ে কি বলে ফেললাম। ফারিস, কুল ডাউন। মাথা ঠান্ডা রাখো। তুই এমন করলে আইভি তোকে আরো ভয় পাবে। ভয় পেলে তোর থেকে দূরে দূরে থাকবে। আরও দূরে থাকলে তুই তো বাঁচবি না। অনেক কষ্ট করেছিস জীবনে, আর একটু কর, নইলে তোর রানীকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। নিজের প্রতি কন্ট্রোল রাখো। আইভির সাথে এমন ব্যবহার করিস না। রাগটাকে কন্ট্রোল করা শিখে নে, নয়তো তোর শুধু তুইটা তোকে ছেড়ে অন্য কারো হয়ে যাবে। সেটা নিশ্চয় তুই তা হতে দিবি না। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা কর। বীর বীর করে। আমি প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তার দিকে তাকিয়ে আছি। 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করছে। আর কি জানি বীর বীর করে বলছে। এশা খাটের ওপর বসে বালিশে হেলান দিয়ে ফেসবুক চালাচ্ছে। কিছু সময় পর পর ওর মনে হচ্ছে কেউ জানালায় ঢিল মারছে। এক মেয়ে মনে করেছে পাশের বাসায় কাজ করছে। আবারও ঢিল মারার শব্দ কানে এলো। ওদের ফ্ল্যাটটা 2 তালায়, 4 রুম ও একটা ড্রয়িং রুম। ওর রুমে শুধু বারান্দা আছে। ঈশা আপু চলে গেছে 6 দিন আগে। এশা উঠে বারান্দায় গেল। কাউকে দেখতে পেল না। রুমে ঢোকার জন্য পেছনে ঘুরলেই কেউ ওর নাম ধরে ডাকল। এশা, কে ডাকে? কাউকে তো দেখতে পাচ্ছি না। আরেকবার ডাকলে মুখ সেলাই করে দিব। আবারও ওর নাম ধরে কেউ ডাকল। এশা বিরক্ত নিয়ে জোরে জোরে বলল, এশা, এবার যদি নিচে এসে খুঁজে পাই না তাহলে রান্নাঘর থেকে রুটি বানানোর বেলুন নিয়ে দৌড়ানি দিব। ফাজলামির একটা লিমিট আছে। দূরের থেকে ডাকছেন কেন? সামনে আসতে পারেন না? ভীতু কোথাকার। যাকে এতক্ষণ বকল তার কানে বোধহয় কথাগুলো যায়নি। তাই আবারও এশা বলে কেউ ডাকল। এবার নিচের দিকে তাকিয়ে জনকে দেখতে পেল। এশা বলি, আমি কি কানে কালা? চেঁচিয়ে। জন, আমার তো তাই মনে হয়। এশা, কি বললেন আপনি? রেগে। জন, যা বললাম তা তো শুনতেই পেরেছ। নিচে এসো। এশা, আসব না। জন, না আসলে আর কি করার, আমিই চলে আসি। এশা, একদম না। যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন। আমি আসছি। জন, আমার ডোজটা তাহলে কাজে দিয়েছে। মহারানী নিজেই নিচে নামতে রাজি হয়ে গেছে। এশা বারান্দা থেকে এসে দরজা আটকাল। বীর বীর করে জোনকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নিচে নামল। জোন এক হাত পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে। এশা জোনকে নিয়ে বাড়ির পেছনে দিকটায় চলে এলো। কেউ দেখলে সমস্যা হতে পারে। এশা, কি হয়েছে? ডাকছেন কেন? জলদি বলুন। কেউ দেখে ফেললে সমস্যা হবে। জন, তুমি একদমই এতগুলো প্রশ্ন করো কি করে? এশা, কথা কম বলুন। কেন নিচে ডেকেছেন সেটা বলুন। আপনি এখানে কি করছেন? ভ্রু কুঁচকে। জন, তোমাকে দেখতে মন চাইছিল তাই চলে এলাম। এশা, আমাকে আপনার দেখতে মন চাইবে কেন? জন, ভালোবাসি তাই। এশা, এই মিয়া আপনার মাথার 2-1টা স্ক্রো কি ঢিলা হয়ে গেছে? নাকি দিন দুপুরে নেশা করে আসছেন? গাজা টাজা খান নাই তো আবার? জন, কি বলো এসব? এশা, যা সত্যি তাই বলি। জোন হাঁটু গেড়ে বসে পড়ল। পেছনে থেকে হাত বের করল। হাতে একগুচ্ছ লাল গোলাপ। জনহাই, লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? প্লিজ এনসার মি। ডু ইউ লাভ মি? ইউ কিপ সাইলেন্ট, আই আন্ডারস্ট্যান্ড ইয়েস। সো এনসার মি। ইয়ে স্বর্ণ। এশা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর মন বারবার বলছে, এশা তুই ভুল শুনেছিস।
জন কেন তোকে ভালোবাসবে? জন, আই লাভ ইউ, প্লিজ এনসার মি। এশা এবার নিজের হাতে চিমটি কাটল। ও স্বপ্ন দেখছে না তো? চিমটিতে ব্যথা পেয়ে আর শব্দ করল। তার মানে সে স্বপ্ন দেখছে না। জন উত্তরটা কি দেবে? এশা, এখান থেকে চলে যান। কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। জন, আমার উত্তর না দিলে আমি কোথাও যাব না। এশা, আপনি এখান থেকে যাবেন। জন, না, আগে আমার উত্তর দেও। এশা, আপনার উত্তর না। জন, সত্যি। কাঁদো কাঁদো সুরে। এশা, হুম। এশা কথা না বলে সেখান থেকে দৌড়ে চলে এলো। রুমে এসে দরজা আটকে খাটে থ মেরে বসে রইল। এশা, আমার খারাপ লাগছে কেন? আমি তো জনকে ভালোবাসি না। তাহলে আমার মনটা খারাপ হয়ে গেল কেন? ওকে ফিরিয়ে দিয়ে আমার কষ্ট হচ্ছে কেন? তাহলে কি আমিও না? না, আমি কি ভাবছি এসব? আমার ফ্যামিলি কখনো জনকে মেনে নিবে না। আমি চাই না আমার জন্য পড়ে জন কষ্ট পাক। তার চেয়ে এখন আমাকে ভুলে যাক, সেটাই ভালো হবে। জন ছলছল চোখে এশার যাওয়ার দিকে তাকিয়েছিল। হাতে থাকা গোলাপ ফুলগুলো সজোরে মাটিতে ছুঁড়ে মারল। রাগে, ক্ষোভে ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। নিচের দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে গেট দিয়ে বের হয়ে গেল। ফারিস এখনো পেছনে দিকে ঘুরে আছে। আমি মনে মনে ভাবলাম, এই সুযোগ তার কাছের থেকে পালিয়ে যাওয়ার। আমি পালানোর জন্য পেছনে ঘুরলে হেঁচকা টানে আবার দেয়ালের সাথে হাত চেপে ধরল। ফারিস, কোথায় যাচ্ছ? আমি মি নাহান আমার জন্য ওয়েট করছে। নাহানের নাম শুনতাই ফারিসের মাথায় আগুন জ্বলে উঠল। আমাকে জোরে একটা ধমক দিল। তার ধমকে আমি কেঁপে উঠলাম। ফারিস, সারাক্ষণ নাহান নাহান করো কেন? আমার সামনে আরেকবার নাহানের নাম নিলে কষিয়ে একটা চড় মারব। মনে রাখবি, আমার শুধু তুই, অন্য কারো না। আমি অন্য কারো হতে দিব না। আমি বলতে চাইছিলাম নাহান আমার জন্য অপেক্ষা করছে। আমার সেখানে যাওয়া উচিত। ভয় কাঁপা কাঁপা গলায় ঠাসঠস করে একটা চড় পড়ল আমার গালে। আমি এক হাত দিয়ে গাল ধরে রেখেছি। ফুপিয়ে কেঁদে উঠলাম। ফারিস, ওর নাম নিতে মানা করছি। তারপরও নিচ্ছ। কতবার বোঝাবো ওর নাম আমি তোমার মুখে শুনতে পছন্দ করছি না। ওর আশেপাশে তোমাকে দেখলে আমার সহ্য হয় না। তুমি কি এতটাই অবুঝ? আমি বাড়ি যাব, আপনার সাথে থাকব না। আমায় বাড়ি দিয়ে আসুন। ন্যাকা কান্না করে ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে জোরে জোরে মরা কান্না শুরু করলাম। আমায় চড় মেরেছ চান্দু, তোমাকে যদি সবার কাছে গণধোলাই না খাওয়াই আমার নাম ও আইভি ইসলাম নয়। ফারিস, আইভি, তুমি এভাবে কাঁদছ কেন? কেউ এসে পড়লে সমস্যা হয়ে যাবে। প্লিজ চুপ করো। ব্যস্ত হয়ে আমি এভাবে কাউকে মারে? আমার মারির দাঁতগুলো সব লড়ে গেছে। আসতে দিলে কি হতো? আমি এখন জোরে জোরে চিৎকার করে কাঁদব। কি ভেবেছ আমাকে ছেড়ে দিব তোমায়? কিছুতেই না। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। এবার বুঝবে আইভি কি চিজ। ধলাচান মিয়া, তুমি আমায় থাপ্পড় মেরেছ, এর সাজা তো আমি তোমাকে দিবই দিব। মনে মনে শয়তানি হাসি দিয়ে মনে মনে এসব ভেবে আরো জোরে জোরে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলাম। ফারিস আমার সামনে এসে আমার গালে আলতো করে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, ফারিস প্লিজ লক্ষ্মীটি, চুপ করো। কেউ তোমাকে কাঁদতে দেখলে ঝামেলায় পড়ে যাব। এটা পাবলিক প্লেস। তুমি আমার টুনটুনি পাখি, আমার জান পাখি টুনটুনি। আমি তোমাকে এই নামেই ডাকব। প্লিজ এমন করো না। আমি ওই মিয়াকে টুনটুনি? আমি কারো টুনটুনি পাখি নই। থাপ্পড় মারার সময় মনে ছিল না, এখন এসেছে টুনটুনি বলে ভালোবাসা দেখাতে। আমি বাসায় যাব।
থাকবো না এখানে। জোরে জোরে হাত পা ছুড়তে লাগলাম। বাচ্চাদের মতো জেদ করা শুরু করলাম। ফারিস আমার মুখ চেপে ধরে ধমকে উঠল। ফারিস চুপ, একদম চুপ, কোনো কথা নয়। আরেকবার কাঁদলে দুই গালে আরো দুইটা পড়বে। আমি বাসায় যাব। আপনি আমাকে মারছেন। আমি আপনার সাথে থাকব না। ফারিস আরেকটা কথা বললে তুলে কাজী অফিস নিয়ে যাব। আপনি কাজী অফিসে গিয়ে কি করবেন? ফারিস তোমাকে বিয়ে করব। আমি বাংলা মুভির ডায়লগ দেন কে? আপনারা মাথার তার কোট ছিঁড়ে গেছে? ফারিস এখনো ছিঁড়েনি। তোমার সাথে থাকলে ছিঁড়ে যাবে। বাসায় চলো। আমি একা যেতে পারব। ফারিস চুপ। চলো আমার সাথে। আমি আপনার সাথে যাব না। ফারিস সামনে এগিয়ে এসে আমাকে কোলে তুলে নিল। আমি চোখ দুটো রসগোল্লার মতো করে তার দিকে তাকিয়ে আছি। এক হাত দিয়ে তার শার্টের কলার খামচে ধরেছি। কেন যেন আমার মনে হচ্ছে সারা পৃথিবী ঘুরছে। পূর্ব দিকের দরজা দিয়ে আমাকে কোলে তুলে বের হয়ে গেল। রাস্তার দিকটায় তেমন কোনো মানুষ নেই। আমি ন্যাকা কান্না বন্ধ করে হা করে তার মুখের দিকে তাকিয়ে আছি। উনি আমাকে কোলে নিয়ে আপন মনে হাঁটছেন আর আমি সূক্ষ্ম চোখে তার মুখটাকে পর্যবেক্ষণ করছি। চেহারাটা অতিরিক্ত ফর্সা। চোখ দুটো বিড়ালের মতো, কিন্তু চেহারার সাথে বেশ মানিয়েছে চোখ দুটো। কানের কিছুটা সামনে একটা কালো তিল। ইস, সিল্কি চুলগুলো বেশি সুন্দর। ইচ্ছে করছে হাত দিয়ে এলোমেলো করে দেই। আমার মনে হচ্ছে আমি তালগাছে চড়েছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফারিস গলা ঝাড়ল। ফারিস, টুনটুনি পাখি, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে জীবনে ছেলে দেখনি। হয়েছে, আমাকে আর চোখ দিয়ে গিলে খেতে হবে না। আমি বয়েই গেছে আপনার দিকে তাকিয়ে থাকতে। আর কি বলছিলেন? জীবনে আমি ছেলে দেখেনি। ছেলে তো অনেক দেখেছি, কিন্তু এত বড় তালগাছ ও দামড়া খাসি আগে দেখিনি। ভাব নিয়ে। ফারিস, কি বললে তুমি টুনটুনি? দাঁড়াও, তোমাকে কোলের থেকে ফেলে দিব। আমি এই একদম না। আমার কোমর ভেঙ্গে যাবে। কোমর ভেঙ্গে গেলে আমি মরে যাব। আর মরে গেলে আমার স্বামী বিয়ের আগে বিধবা হয়ে যাবে। ফারিস, বিয়ের আগে বিধবা কি করে হয়? ছেলেরা তো স্ত্রী মারা গেলে বিপত্নিক হয়, বিধবা নয়। ব্রো কুচকে। আমি ওই একই হলো। বাপরে, এত কিছু জানে কি করে? মনে হচ্ছে বাংলা ব্যাকরণের ব্যাপারে ভালোই জ্ঞান আছে। মনে মনে। ফারিস, আমরা এসে পড়েছি। ফারিস আমাকে কোলের থেকে নামিয়ে দিল। একটা রিকশা ডেকে নিজে চড়ে বসল। ফারিস, তোমাকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে রিকশায় ওঠার জন্য? জলদি ওঠো। আমি আপনার সাথে কোথায় যাব? অবাক হয়ে। ফারিস, তোমাদের বাড়িতে। আমি বিনা দাওয়াতে কাউকে আমাদের বাসায় নেই না। আপনার কি লাজ লজ্জা নেই? দাওয়াত ছাড়া অন্যের বাসায় যেতে চান? ভাব নিয়ে। ফারিস, তুমি কি উঠবে নাকি অন্য ব্যবস্থা নিবে? আমি উঠছি। ধমক দেওয়া আর মাথা গরম করা ছাড়া তো আপনি আর কিছু পারেন না। আমি চুপচাপ করে রিকশায় উঠে বসলাম। নইলে আবার যদি একটা থাপ্পড় মারে। সারা রাস্তায় কেউ কথা বলিনি। বাসার সামনে এসে আমি নেমে পড়লাম। গেট দিয়ে ভেতরে ঢুকে আমি ফারিসকে জোরে চেঁচিয়ে বললাম, আমি ধলাচান মিয়া, লম্বু, তালগাছ। ফারিস, টুনটুনি, কালকে ভার্সিটিতে যেয়ে নেই। আমাকে ধলাচান মিয়া, লম্বু, তালগাছ বলার শোধ একটা একটা করে তুলব। আমি কচু করবেন। আমায় হাতের নাগালে পেলে তো। হাতের বুড়ো আঙ্গুল উঁচু করে দেখিয়ে। ফারিস, সেটা তো আগামীকাল দেখা যাবে। আমি ভেংচি কেটে বাসার ভেতর ঢুকে পড়লাম।
ফারিস মুচকি হাসতে হাসতে রিকশাওয়ালাকে রিকশা ঘুরাতে বলল। এক বন্ধু খুশি মনে মুচকি হাসতে হাসতে বাসায় গেল। আরেকজন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কাঁদতে কাঁদতে বাসায় গেল। কি আজব দুনিয়া! নাহানের হঠাৎ খেয়াল হলো অনেকক্ষণ ধরে আইভি ওয়াশরুম গিয়েছে, কিন্তু এখনো আসেনি। কোনো বিপদ হলো না তো? নাহানের অফিসে আগামীকাল একটা জরুরি মিটিং আছে। তার প্রেজেন্টেশন তার পিএকে ফোনে বুঝিয়ে দিচ্ছিল, তাই এতক্ষণ আইভির কথা একটুও মনে নেই। নাহান আশ্চর্য, মেয়েটার কি কমন সেন্স বলতে কিছু নেই? এতক্ষণ ওয়াশরুমে কি করে? আমি কখন থেকে এখানে বসে আছি তার কোনো খেয়ালও নেই। 1 মিনিট একটু ভেবে আবার কোনো অঘটন ঘটায়নি তো? নিজের প্রতি তো কোনো খেয়াল নেই। নাহান তাড়াহুড়ো করে ওয়াশরুম দিকে ছুটল। সেখানে তো আইভিকে দেখা যাচ্ছে না। ভেতরে ঢুকবে কি না তা ভেবে ইতস্ততায় পড়ে গেল। নাহান ভেতরের দিকটায় কি ঢুকব? যদি কোনো মেয়ে দেখে ফেলে তাহলে তো নির্ঘাত পাবলিক প্লেসে সবার হাতে গণধোলাই খাব। না গেলে তো বুঝতেও পারব না আইভি ভেতরে আছে কি না। যদি অজ্ঞান হয়ে পড়ে থাকে? টেনশনে পড়লে মানুষের মাথা এমনই খারাপ হয়ে যায়, সাধারণ বোধ শক্তিটাও হারিয়ে যায়। ঠিক তেমনটাই হয়েছে নাহানের ক্ষেত্রে। নাহান এত কিছুকে নিজের মন থেকে ঝেড়ে ফেলে ভেতরের দিকে শুধুমাত্র মাথা ঢুকিয়ে উকি দিয়েছে। অমনি একটা মেয়ে ওকে দেখে ফেলল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মেয়েটা তো নাহানকে উড়াধুরা বকছে। ধমকে বলল, এই আপনি মেয়েদের ওয়াশরুমে কি করেন? ও কি ঝুঁকি মারছিলেন কেন? নাহান আসলে আমি একজনকে খুঁজতে এসেছি। খাটাস লোক, ফাইজলামি পেয়েছেন। মেয়েদের ওয়াশরুমে আপনি কাউকে খুঁজতে এসেছেন? আপনি বললেন আর আমি বিশ্বাস করব? মেয়েদের ওয়াশরুমে এসে লুচুগিরি হচ্ছে। লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে দেখা হচ্ছিল। নাহান আপনি ভুল বুঝছেন, এমন কিছুই না। মেয়েটি এবার জোরে চেঁচিয়ে বলল, এসব মন গোড়া কথা বলে লাভ হবে না। আমি এখনই ম্যানেজারকে ডাকছি। ম্যানেজার? ম্যানেজার? নাহান দেখুন, আপনি যেরকম ছেলে ভাবছেন আমি সেরকম ছেলে নই। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কিরকম ছেলে আমার বোঝা হয়ে গেছে। যে ছেলে মেয়েদের ওয়াশরুমে উকি ঝুঁকি মারে সে কিরকম হতে পারে তা আমার জানা আছে। মেয়েটার চিৎকারে ইতিমধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে বেশ খানিকটা নাকানিচুবানি খাইয়ে মেয়েটা নাহানকে ছাড় দিল। নাহানের এখন আইভির ওপর প্রচুর রাগ উঠছে। কারণ মেয়েটা ঝামেলা করে যাওয়ার পর নাহান এক ওয়াটারের মাধ্যমে জানতে পেরেছে আইভি আরও আধ ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে গেছে। নাহানের রাগে হাতের ও কপালের রোগ ফুলে উঠেছে। সামনে থাকা একটা চেয়ারকে জোরে লাথি মেরে কফি হাউস থেকে বের হয়ে গেল। গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে আর রাগে বিড়বিড় করছে। নাহান এত কেয়ারলেস কি করে হতে পারে মেয়েটা? আমাকে রেখেই চলে গেল। আমাকে একবার বলার প্রয়োজনটাও মনে করল না। বাগে পেয়ে নেই ওর তেরটা বাজিয়ে ছাড়ব। আজ ও থাকলে কি আমাকে এত অপমানের মুখে পড়তে হতো? দে মিট। সত্যি কোনো কমন সেন্স নেই মেয়েটার। কাল ওর খবর নিয়ে ছাড়ব, নইলে আমার নামও নাহান চৌধুরী নয়। রেগে রিনি টিউশনি করে তাড়াতাড়ি করে বাসায় ফিরছিল। সন্ধ্যা হয়ে আসছে। এভাবেই দিন কাল ভালো না। নিজের মান সম্মান নিয়ে ভয় আছে। হঠাৎ কেউ রিনিকে চোখ ধরে অন্যদিকে নিয়ে গেল। রিনি জোরে চিৎকার দিল, কিন্তু তারপরও মানুষটা চোখ ছাড়ছে না। অনেকটা দূরে এনে ব্যক্তিটা ওর চোখ ছেড়ে দিল। চোখ খুলতেই সামনে থাকা ব্যক্তিটাকে দেখে ভয় পেয়ে গেল। হাত পা অলরেডি কাঁপছে। রিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি নিনি? রিনি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাল গোলাপ।
রিনি এখনো নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করে হা করে অবিশ্বাসী চোখে তাকিয়ে আছে। কি ঘটল ওর সাথে তাই মনে করছে। কিছু সময় আগে রিনি নিনি কাপা কাপা কণ্ঠে। মেহেদি কেন অন্য কাউকে আশা করেছিলে নাকি? ব্রো নাচিয়ে। রিনি আপনি এখানে কি করছেন? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ভয় ভয়। মেহেদি প্রেম করব তাই। রিনি মানে? মেহেদি মানে আমি আমার হবু বউয়ের সাথে প্রেম করতে এসেছি। চোখ মেরে। রিনি তা করুন না, আপনি আপনার হবু বউয়ের সাথে প্রেম। আমাকে এখানে এনেছেন কেন? আমি কি করব? মেহেদি তুমি না থাকলে প্রেম করব কার সাথে? দেখ রিনি, আমি আবার সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই। রিনি বলুন। ভয় ভয়। মেহেদি পকেট থেকে একটা লাল গোলাপ বের করে হাঁটু গেড়ে বসল। গোলাপটা রিনির দিকে বাড়িয়ে দিয়ে বলল, মেহেদি খুব বেশি ভালোবাসি। আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার রাজ্যের রানী হবে? তুমি চাও না চাও তোমায় আমারই হতে হবে। অন্য কারো হতে দিব না। রিনির হাতে গোলাপটা গুজে দিল। তারপর হঠাৎ করে মেহেদি রিনি কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল। রিনি 420 ভোল্টে ঝাটকা খেল। মেহেদি আবারও পরপর 2 চোখ মারল। তারপর শীষ বাজাতে বাজাতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখান থেকে চলে গেল। রিনি হা করে মেহেদির যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেহেদি দেয়ালের আড়ালে গিয়ে উকি মেরে রিনিকে দেখল। রিনি এখনো আগের মতো দাঁড়িয়ে আছে। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মেহেদি মুচকি হেসে পেছনের চুল ঝাড়তে ঝাড়তে সেখান থেকে চলে গেল। রিনি চারিদিকে তাকিয়ে দেখল সন্ধ্যা হয়ে গেছে। বেশি কিছু না ভেবে বাড়ির রাস্তায় হাঁটতে লাগল। মেহেদি গাড়ির সামনে দাঁড়িয়ে মাথা চুলকাল। মনে মনে ভাবতে লাগল, মেহেদি আমি তাহলে সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। এই 4 দিন কথাগুলো বলার জন্য আমি কতটা ছটফট করছি সেটা একমাত্র আমি জানি। সেদিন মাফ চাইতে গিয়ে আমি সত্যি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তোমার চোখের বড় বড় পাপড়ি, ভয় পাওয়া ফেস, ভীতু চাহনি, সবকিছুতে আমি পাগল হয়ে গেছি। এসব আমাকে 4 দিন ঘুমাতে দেয়নি। এত বছর পর কাউকে মনের আসনে বসাতে পারলাম। আমাকে এতদিন পুড়িয়েছ, এবার তোমাকেও পুড়তে হবে। আইভি বাসায় গিয়ে দেখল এশা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই আইভিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। পুরো ঘটনা শুনে আইভি চুপটি মেরে বসে রইল। কি করবে কিছুই বুঝতে পারছে না। আপাতত দুজন 5 মিনিট নীরবতা পালন করছে। ফারিস খুশি মনে বাসায় ঢুকল। আজ ওর টুনটুনি পাখির সাথে সময় কাটাতে ভালো লেগেছে। কতক্ষণে জোনকে সবকিছু বলবে। জোন ও ফারিস এক রুমের ছোট্ট বাসায় থাকে। বাসার ভেতর ঢুকে দেখে রুম অন্ধকার। দরজাটা ও আবজানো। ভেতরে ঢুকে লাইট অন করল। জোন খাটের কোনায় বসে একটার পর একটা সিগারেট টানছে। ইতিমধ্যে 1314টা সিগারেট টানা হয়ে গেছে। সিগারেট নিচের অংশ ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। জোনের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। মনে হচ্ছে চোখের কোণা থেকে এখনই রক্তের ফোঁটা গড়িয়ে পড়বে। ফারিস জোনের এই অবস্থা দেখে প্রশ্নবোধক চিহ্ন ওর দিকে তাকিয়ে আছে। বিকেলেও তো এশার সাথে দেখা করতে যাওয়ার সময় কত খুশি ছিল। উইখানে কি কোনো কিছু হয়েছে? ফারিস চারিদিকে চোখ বুলাতে বুলাতে জোনের সামনে গিয়ে দাঁড়াল। জোন ফারিসকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে সশব্দে কেঁদে উঠল। ফারিস হতভম্ব হয়ে 2 হাত দিয়ে জোনকে ধরল। জোন কখনো সহজে কাদার ছেলে নয়। সবসময় ফারিসকে সান্ত্বনা দেয়। শেষ কবে জোন কেঁদেছে তা ফারিসের মনে নেই। একটা ছেলে কখনো খুব সহজে কাঁদে না, সেটা আমরা সবাই জানি।
যখন নিজের কষ্টগুলো সহ্য করার মতো মনে সাহস ও শক্তি না পায় তখন কাঁদে। যখন পুরো পৃথিবীর সাথে হেরে যায় তখন তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারিস, কি হয়েছে তোর? জন চুপ। ফারিস, বিকেলে তো সব ঠিক ছিল। কি হলো তোর? জন চুপ। ফারিস, কথা বল। এশা তোকে ফিরিয়ে দিয়েছে। জন হুম। কাঁদো কাঁদো কণ্ঠে। ফারিস, এই ব্যাপার। আমি ভাবলাম কি নাকি। ফারিস এমনভাবে বলল যে কিছুই হয়নি। জন ওকে ছেড়ে ওর দিকে অবাক হয়ে তাকাল। ফারিস, এমন করে তাকিয়ে থাকিস না। না মানলে তুলে এনে বিয়ে করে নিব। এভাবেই ওই দুটো সোজা কথার মেয়ে নয়। কথাগুলো বলে ফারিস একটা রহস্যময়ী হাসি দিল, যেটার মানে জন বুঝল না। তবে এতটুকু বুঝেছে ওর মনে শয়তানি কিছু ঘুরছে। পরের দিন আইভি চারিদিকে চোখ বুলাতে বুলাতে ভার্সিটিতে ঢুকল। কাউকে না দেখে বুকে থু থু দিল। আজ ওর কপালে বিপদ আছে, সেটা মনে মনে জানান দিচ্ছে। কখন থেকে একা একা বকবক করেছি। রিনি ও এশা দুজন চুপ মেরে আছে। ওদের দুজনকে এভাবে দেখে আমার ভালো লাগছে না। দুজনই কিরকম গম্ভীর হয়ে আছে। এশা, হাইউ, তুই কি ক্যান্টিনের দিকটায় যাবি? আমি, তোরা যা, আমার যেতে ইচ্ছে করছে না। রিনি, আমাদের ক্ষুধা লাগছে। চলতো, এসো। আমি, তোরা যা, আমি ক্লাসে গেলাম। এশা, আচ্ছা। আমি তাড়াতাড়ি ফিরিস। এশা ও রিনি ক্যান্টিনের দিকে চলে গেল। আমি আনমনে ক্লাসের দিকে হাঁটছি। হঠাৎ ফারিস হেঁচকা টানে দেয়ালের আড়ালে নিয়ে গেল। আমাকে দেয়ালের সাথে চাপিয়ে তার দুই হাত আমার দুই বাহুর পাশ দিয়ে দেয়ালে রাখল। বর্তমানে আমি তার বন্দি পাখি হয়ে আছি। আমার দিকে নিজের মুখটা সামান্য ঝুঁকিয়ে আমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ডেভিল হাসি দিল। আমার তো ভয় কলিজায় পানি নেই। ফারিস, টুনটুনি পাখি, কাল আমায় কি বলেছিলে? আমি কই কি বলেছি? শুকনো হাসি দিয়ে। ফারিস, ধলাচান মিয়া, লম্বু, আরেকটা কি বলেছিলে? মনে আসছে না কেন? আমি আর কিছু বলিনি তো। শুকনো ঢোক গিলে। ফারিস, মনে পড়েছে। তালগাছ, তালগাছ বলেছিলে আমাকে। তাই না টুনটুনি পাখি? আমি, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। কালকে আপনার সাথে আমার দেখা হয়েছিল। কই, আমার তো মনে নেই। আমি এখানে কেন? আমার স্মৃতি শক্তি হারিয়ে গেছে। আমি সবকিছু ভুলে গেছি। ভাব নিয়ে এদিক সেদিকে তাকিয়ে। ফারিস, কিছু মনে নেই। তোমার স্মৃতি শক্তি চলে গেছে টুনটুনি পাখি। শয়তানি হাসি দিয়ে। আমি হুম। আমার কিছু মনে নেই। ফারিস, তাহলে কালকে যা করেছিলাম তাই করি। কি বলো টুনটুনি পাখি? তোমাকে কোলে নিতে আমার কোনো সমস্যা নেই। ভ্রু নাচিয়ে। আমি, না না, কোনো দরকার নেই। আমার সব মনে পড়ে গেছে। আই এম সরি। কালকে ওসব কথা বলা আমার ঠিক হয়নি। ইনসেন্ট ফেস করে। ফারিস, মনে পড়লে ভালো। সরি বলে কাজ হবে না। তোমাকে শাস্তি পেতে হবে টুনটুনি। আমি কি শাস্তি? ফারিস, তুমি নিজে থেকে আমার গালে কিস করবে। আমি কি চিৎকার করে। ফারিস, যদি রাজি থাকো তাহলে বলো, নয়তো তোমাকে কোলে নিয়ে আমি সারা ক্যাম্পাস ঘুরব। আমি তার কাছে থেকে পালানোর জন্য রাস্তা খুঁজছি। যেহেতু দেয়ালে হাত হেলান দিয়ে রেখেছে, আমাকে দুই হাতের মাঝখানে বন্দি করে রেখেছে। হাতের নিচ দিয়ে পালাতে নিলে আমাকে খপ করে ধরে ফেলল। আমি এবারের মতো ছেড়ে দিন না। আর কখনো আপনাকে লম্বু, ধলাচান মিয়া, তালগাছ বলবো না। কি এমন করেছি? একটু তালগাছেই তো বলেছি। আপনি তো দেখতে ধলাচান মিয়ার মতো। আর কত লম্বু আপনি? আমি তো আপনার কোমরে পড়ে থাকি।
ডাহা মিথ্যা কথা। আমি তার কোমরে পড়ব কেন? আমি সোজা হয়ে দাঁড়ালে তার হৃৎপিণ্ডের ধুকবুকনি শুনতে পাব। এমনটা আমার মনে হয়। সঠিক জানি না। তার সাথে হাইট মাপার সুযোগ পাইনি। নইলে সত্যি মেপে নিতাম। ফারিস, আমি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিছু ভুল বলিনি। ফারিস, তুমি কি কিস করবে? আমি না। ওগুলো পচা কাজ। এসব করা ভালো না। বাচ্চাদের মতো করে বললাম। ফারিস রেগে আইভির দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে করে ওর চেহারার রং পাল্টে যাচ্ছে। কিন্তু মনে মনে আইভিকে দেখে বেশ মজা পাচ্ছে। ও জানে আইভি কখনো এই কাজ করবে না। তাই ভয় দেখানোর জন্য ওর সাথে এমন করছে, যাতে পরবর্তীতে ওকে ওইসব আজব আজব নামে না ডাকে। তাছাড়া আইভির ভয় পাওয়া ফেসটা ওর খুব ভালো লাগে দেখতে। হঠাৎ করে আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি খেলে গেল। আমি মনে মনে শয়তানি হাসি দিলাম। আমি জোরে চিৎকার করে বললাম, আমি আরে মি নাহান আপনি? আমার কথা শুনে ফারিস পেছনের দিকে তাকালো। আমিও সুযোগটা কাজে লাগিয়ে তাকে জোরে ধাক্কা মারলাম। টাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ল। ফিরে আসার সময় পায়ে থাকা উঁচু গোড়ালির জুতো দিয়ে পায়ে জোরে পাড়া দিয়ে উল্টো দিকে দৌড় দিলাম। ফারিস আহ করে চিৎকার করে পা ধরে বসে পড়ল। একবার পেছনে তাকিয়ে ফারিসকে ভেঙচি কাটলাম। আমি আবার কখনো এরকম বাজে কোনো কিছু আবদার করলে এর থেকে খারাপ অবস্থা করব। আজকে শুধু ট্রেইলার দেখালাম, পরের বার পিকচার দেখিয়ে দিব। ফারিস রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। পায়ে পাড়াটা বেশ জোরেই লেগেছে, যার কারণে এখনো পা ধরে ফারিস বসে আছে। আর আমি সেখান থেকে পালালাম। ধরতে পারলে তালগাছটা আমাকে মাথায় তুলে আছাড় মারবে। যা রেগে আছে। ভাগ আইভি ভাগ, নিজের জীবন বাঁচা। আমি প্রিন্সিপালের রুমে দরজায় দাঁড়িয়ে আছি। সামনের চেয়ারে স্যার পেছনের দিকে ঘুরে বসে আছে। স্যার পেছনের দিকে কেন ঘুরে আছে তা বুঝতে পারছি না। মুখটাও দেখতে পারছি না কেন? কোনো কথাও বলছে না কেন? হঠাৎ স্যার আমায় কেন ডেকেছে? এরকম হাজার প্রশ্ন আমার মাথায় ঘুরছে। এসব ভাবতে ভাবতে দরজায় টোকা দিয়ে পারমিশন চাইলাম। আমি মে আই কাম ইন স্যার? চেয়ারে থাকা মানুষটা চেয়ারের ওপর দিয়ে হাত তুলে ভেতরে ঢুকতে ইশারা করল। আমার খটকা লাগছে, এটা প্রিন্সিপাল স্যার নাকি অন্য কেউ। আজ তো নাহান আসেনি। আসলে বাইরে তার সাদা কালার গাড়িটা নিশ্চয় থাকত। কিছুটা ভয় ভয় ভেতরে ঢুকলাম। আমি স্যার আমায় ডেকেছিলেন? হুম, গম্ভীর কণ্ঠে। আমি কেন? আমি তো কোনো অপরাধ করিনি। হঠাৎ করে আমায় কেন ডাকলেন? আমরা তিনজন ক্যাম্পাসের ভেতর দিকে বসেছিলাম। হঠাৎ একজন পিয়ন আমাদের সামনে এসে বলল, আমায় নাকি স্যার ডাকছে। আমি জিজ্ঞেস করলাম কে? তিনি আমার সাথে কোনো কথা না বলে প্রিন্সিপালের রুমের সামনে এনে বলল, স্যার ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে। কথাটা বলে 1 মিনিটও দেরি না করে সেখান থেকে চলে গেল। আমি হতবাক হয়ে অনেকক্ষণ তার যাওয়ার দিকে ঘুরেছিলাম। চেয়ারের থাকা মানুষটা কখন যে চেয়ার ঘুরিয়ে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, সেটা আমি খেয়াল করিনি। আমি তো পূর্বের সবকিছু ভাবতে ব্যস্ত। আমি মিস্টার নাহান। আপনি এখানে? আপনি আমাকে ডেকেছেন? নাহান হুম। তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন করার? আমি আবার কি করলাম? অবাক হয়ে, নাহান তুমি কিছু করনি? আমি সত্যি কিছু করিনি। নাহান মিথ্যে কেন বলছ? কাল আমায় কফি হাউজে একা ফেলে রেখে এসেছ কেন? না বলে চলে গিয়েছিলে কেন? একবার আমায় বলে যাওয়ার প্রয়োজনটাও মনে করনি। জানো আমার কত টেনশন হচ্ছিল? যার সাথে কফি শপে গেলে তাকে ফেলেই চলে এলে। ওয়াও,
এত কেয়ারলেস তুমি। তোমার জীবন বাঁচালাম আর তুমি আমাকে অপমানের মুখে ফেলে না বলে চলে এলে। আমাকে কত অপমান হতে হয়েছিল তুমি জানো? আমি চুপচাপ তার কথা শুনছি। আমার বলার কিছু নেই। তাকে কি করে বলবো? তার কথা বলায় কাল ফারিসের হাতে থাপ্পড় খেয়েছি। এত কথায় কোন উত্তর দেইনি। বড় মুখে কথা বলার মতো মুখ আমার নেই। সত্যি তো কাল আমি তাকে ফেলে চলে এসেছি। কিন্তু এছাড়া তো আমার কিছু করার ছিল না। আমি বড় করে একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। ফারিস দরজার আড়াল থেকে আইভি ও নাহানকে একসাথে দেখে রাগে ফোঁস করে চলে গেল। আইভিকে এই রুমের দিকে আসতে দেখেছিল, তাই পিছু পিছু এখানে চলে আসে। এসে দেখে দুইজন কি ব্যাপারে কথা বলছে, যা তার সহ্য হয়নি। কখন যে নাহান চেয়ার থেকে উঠে আমার সামনে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে আমি খেয়াল করিনি। হঠাৎ করে নাহান আমার মুখের সামনে এগিয়ে এক হাতে তুড়ি বাজাল। নাহান কি ম্যাম? কোথায় হারিয়ে গেলেন? আমি কতগুলো প্রশ্ন করেছি। আপনি অপমানের কথা বলছিলেন। অপমান কি করে হলেন? নাহান আমায় কালকের পুরো ঘটনা খুলে বলল। আমি হাসতে হাসতে পেটে হাত দিয়ে বসে পড়লাম। বেচারা নাহান কালকে কত হেনস্থা হয়েছে একজন মেয়ের কাছে। নাহান ধমকে উঠল। নাহান শার্ট আপ। চুপ করবে তুমি। আমি হাসতে চাইনি, কিন্তু না হেসে পারছি না। মুখ চেপে ধরে। নাহান তুমি কাল কোথায় গিয়েছিলে? আমার বাড়িতে আর্জেন্ট কাজ ছিল। আল্লাহ মাফ করো। আমি আর মিথ্যা বলতে চাই না। মনে মনে, নাহান তুমি এখন আসতে পারো। গম্ভীর কণ্ঠে, আমি এক্সট্রিমলি সরি। নাহান কেন? আমি কাল না বলে চলে যাওয়ার জন্য। নাহান পরের বার এমন করার আগে সাথের মানুষের জন্য ভাববে। ক্লাসে যাও। আচ্ছা। আমি চুপচাপ বের হয়ে গেলাম। বীর করে ফারিসের 14 গোষ্ঠী উদ্ধার করছি। আমি ব্যাটা রাস্কেল, ইঁদুরের বাচ্চা, লম্বু, তালগাছ, ধলাচান মিয়া, তেলাপোকা, সাদা হনুমান, গরিলা কোথাকার। সব ওই লম্বুর দোষ। ওই ব্যাটার জন্য আমি এতগুলো কথা শুনলাম। ছোটবেলায় নিশ্চয় সাদা হনুমানটাকে ওর মা অনেক কমপ্লেন খাইয়েছে, এই জন্য এত লম্বা। হরলিক্সও বোধহয় কম গিলেনি, নইলে এমন হাতির মতো শক্তি পেল কোথায়? এবার আমি ফারিসের লম্বা ও শক্তির উৎস খুঁজে পেয়েছি। সব কিছু হরলিক্স ও কমপ্লেনের জাদু। আমিও তো বলি ব্যাটা এত শক্তি পায় কই। বাহ আইভি, তুই তো হেব্বি জিনিয়াস। তালগাছের রহস্য খুঁজে পেয়ে গেছিস। ইস, আমি আগে যদি জানতাম হরলিক্স ও কমপ্লেন খেলে এত শক্তি ও লম্বা হওয়া যায় তাহলে বেশি বেশি করে ওই দুটোই খেতাম। কি ভুলটা করেছিস তুই আইভি? মা যখন আমাকে দুধের সাথে হরলিক্স গুলে দিত সেটা মা রুমের থেকে চলে যেতেই জানালা দিয়ে ফেলে দিতাম। তখন তো মজা লেগেছে ব্যাপারটা, কিছু খেতে হয়নি। এখন ভেবে দেখছি কত বড় ভুল করেছি। ওগুলো খেলে তো এখন আমার অনেক শক্তি থাকত, আর আমি ওই ধলাচান মিয়ার সাথে যুদ্ধ করতে পারতাম। এখন আর ভেবে কি হবে? এই জন্যই তো বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বীর করে। এরকম আরো হাজার উদ্ভট চিন্তা করতে করতে আইভি হাঁটতে লাগল। কত কিছু ভাবতে ভাবতে হাঁটছে, যা কখনো সম্ভব হবে না। আইভি সোজা এশা ও রিনির কাছে গেল। আইভি চলে যেতেই নাহানের ফোনে একটা কল এলো। ফোনের স্ক্রিনে নামটা দেখে মনটা ভালো হয়ে গেল। নাহান, সূর্য আজ কোন দিকে উঠেছে? আমার তৃণলতা আজ আমাকে নিজে থেকে কল করেছে। তৃণা, তোমার তো খবর নেই। কাল কতগুলো ফোন করেছি, একবার ধরনি। তোমার সাথে কথা বলবো না। নাহান, সরি মাই কুইন।
কাল অনেক টায়ার্ড লেগেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তৃণা ইটস ওকে। তা এনগেজমেন্টের দিন তারিখ কবে দিবে? নাহান আমার তৃণলতা যেদিন জার্মান থেকে ফিরবে সেদিন। তৃণা আমাকে কিছুদিন রেস্ট নিতে দিবে না। নাহান উহু। তৃণা কেন? কেউ নিয়ে যাবে নাকি আমায় এত তাড়াহুড়ো করবে যে? নাহান হুম। কাউকে নিতে দিব না। কলিজার ভেতর ঢুকিয়ে রাখব, যাতে কারো নজর না লাগে। অনেক অপেক্ষা করেছি আর না। বিকজ আমার শুধু তুই। তৃণা ছোট বাচ্চার মতো খিলখিল করে হেসে উঠল। নাহান মনোযোগ সহকারে ওর হাসি কান পেতে শুনছিল। নাহান এমন করে হেসো না তৃণলতা, আমি হার্ট অ্যাটাক করব। তৃণা তাই বুঝি? নাহান পরে কথা হবে। আমাকে অফিসে যেতে হবে। আর্জেন্ট মিটিং আছে। বাই। তৃণা বাই। আর শোনো, নাহান বলেন আমার তৃণলতা। তৃণা নিজের খেয়াল রেখো। নাহান ঠিকমতো খাবার খাবে, বেশি কাজের চাপ নিবে না, মাথা গরম করবে না, সঠিক সময়ে ঘুমাবে। এগুলোই তো বলবে তাই না তৃণলতা? তৃণা হুম। নাহান আমি সব মেনে চলব। রাখছি, তুমি তোমার খেয়াল রেখো। নাহান ফোন রেখে দিল। গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। তৃণা কল কেটে মিষ্টি করে হাসি দিল। তৃণা ও নাহানের বিয়ে প্রায় ঠিক। তৃণা ওর বাবার একমাত্র মেয়ে। পুরো পরিবার জার্মানে থাকে। তৃণার বাবা ও নাহানের বাবার খুব ভালো বন্ধুত্ব। সেই সুবাদে তাদের দুজনের পরিচয়। দুজনের ভালো বন্ধুত্ব থেকে একসময় ভালোবাসা। 2 বছর ধরে সম্পর্ক। ওদের সম্পর্কের কথা দুই পরিবার খুশি মনে মেনে নিয়েছে। তৃণার পড়ালেখা শেষ হতে কিছু সময় বাকি। পড়ালেখা শেষ হলেই তৃণার পরিবার বাংলাদেশ ফিরবে। তখন কিছুদিনের মধ্যে এনগেজমেন্ট করে পরে বিয়ের পিঁড়িতে বসবে। জবা জবা জবা। আমি, রিনি, এশা ক্লাস শেষে বাসায় ফিরব বলে রওনা দিয়েছি। গেইটের সামনে যেতেই দেখি 3 বাদর মানে ফারিস, জোন ও মেহেদি নায়কের স্টাইলে চোখে সানগ্লাস পরে বাইকের সামনে দাঁড়িয়ে আছে। হেহেদিকে ওদের সাথে দেখে আমাদের 3 জনের চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। মেহেদি ওদের সাথে? এটা কি করে সম্ভব? কিছুদিন আগেও তো ওদের 3 জনের দাকুমরা সম্পর্ক ছিল। ওরা 3 জন আমাদের 3 জনের দিকে হাত বাড়িয়ে দিল। আমরা 3 বান্ধবী প্রত্যেকে প্রত্যেকের চেহারার দিকে হা করে তাকিয়ে আছি। এই 3 বাদরের কি মাথা ঠিক আছে? আমাদের নিয়ে তারা 3 জন নাকি লং ড্রাইভে যাবে। এই ভরদুপুরে ঢংয়ের কথা শুনে আমার, এশা ও রিনির পিত্তি জ্বলে যাচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছে ওরা 3 জন পাবনা থেকে পালিয়ে এসেছে। হঠাৎ অনেকক্ষণ ধরে আমরা মেয়ে 3 জন গালে হাত দিয়ে খাদক 3টার খাওয়া দেখছি। বুঝতে পারছি না ওরা কি পেটে নাকি কুয়ায় খাবার ঢুকাচ্ছে। আমি, এশা, রিনি, ফারিস, জোন, মেহেদি একটা আভিজাত হোটেলের টেবিলে বসে আছি। আমার মুখোমুখি ফারিস, এশার মুখোমুখি জোন, রিনির মুখোমুখি মেহেদি বসেছে। আমাদের সামনে হরেক রকমের প্রায় 20 আইটেমের খাবার সাজানো। টেবিলে এক চিমটি পরিমাণ জায়গা নেই। পেটুক 3টায় একের পর এক খাবার গিলছে। মনে হচ্ছে বাপের জন্মে কিছু খায়নি। কে জানে আজ এত ভালো রেসিপি খাবে বলে কতদিন না খেয়ে আছে। আমরা মেয়ে 3 জন খুব মনোযোগ সহকারে ওদের খাওয়া দেখছি। আর মনে মনে গুনছি কি খাচ্ছে, কত আইটেম শেষ করেছে। আমরা যে সাথে আছি সে কথা বোধহয় ভুলেই গেছে। ফারিস আমাদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খাওয়া থামিয়ে আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। ফারিস নজর দিচ্ছ কেন টুনটুনি পাখি? আমি বয়েই গেছে আপনাদের দিকে তাকিয়ে নজর দিতে। ফারিস যেভাবে তাকিয়ে আছো আমার ভয় করছে। আমি কেন? ফারিস তোমাদের 3 জনের নজরে আমাদের 3 জনের পেট খারাপ না হয়ে যায়। আমি কমতো গিলেননি।
একের পর এক যেভাবে খাচ্ছেন পেট খারাপ এভাবেও হয়ে যাবে। এশা অসহায়, অভাগা, পথ শিশুগুলো কতদিন ধরে ভালো খাবার খায়নি কে জানে। রিনির সাথে যে কেউ আছে তার খেয়াল আছে? আমি থাকবে কি করে? জীবনে খেয়েছে নাকি? পেটুক, খাদক জানি কোথাকার। আমাদের এরকম পিন মারা কথা শুনে জোন, ফারিস, মেহেদি খাওয়া রেখে চোখ দুটো ছোট ছোট করে আমাদের দিকে তাকিয়ে রইল। মেহেদি তোমাদের সমস্যাটা কি? রিনি কোনো সমস্যা নেই। আপনাদের গিলতে ইচ্ছে করছে যখন আপনারা তিন বন্ধু আসতেন আমাদেরকে নিয়ে কেন এসেছেন? আপনারা অনেক খেতে পারেন তা দেখাতে নিয়ে এসেছেন। মেহেদি আমার রিনি পরীর দেখি মুখে কথা ফুটে গেছে। আমি ভেবেছিলাম তুমি কথায় বলতে পারো না। এখন তো দেখছি শুধু কথা নয় মুখে খই ফুটে। রিনি। মেহেদি রাগলে তোমাকে আরো বেশি কিউট লাগে। রিনি বেহায়া, বেশরম, নির্লজ্জ। মনে মনে, এশাহ একটা মানুষ এত কিছু কিভাবে খেতে পারে আল্লাহ জানে। জন ইস্যু মনি তোমার কি আমার সাথে লাগতে ইচ্ছে হচ্ছে? বাকি দুটো কে দেখে? এশাহ এগুলো বেহায়া সেটা জানতাম, এত বেহায়া সেটা তো জানা ছিল না। কাল এত বড় একটা ঘটনা ঘটল সেটা মনে নেই। আজকে আবার ধেই ধেই করে নাচতে নাচতে চলে এসেছে। বীর বীর করে। জন যত বক কোনো কাজ হবে না। জানতো শকুনের প্রেতে গরু মরে না। এশা হো হো, আবার প্রবাদ ঝাড়া হচ্ছে। আমার সামনেই বসেছ চান্দু। এমন লাথি মারব চেয়ার নিয়ে পড়ে যাবে। যত্ত সব আদিক খেতা, বীর বীর করে। আমি কি বীর বীর করছিস? সরাসরি বলার সাহস নেই যখন বীর বীর করিস না। আমার থেকে কিছু শেখ। তোরা তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি। আমি তো দেখিস না মুখে মুখে সব উত্তর দিয়ে দেই। নিচু স্বরে ভাব নিয়ে। রিনি তা তো দেখলামই তুমি কত জিনিয়াস। ফারিস ভাইয়ের এক চোখ রাঙানিতে তুই ভয় কোচুমচু করিস। আমি চুপ কর। ভেঙচি কেটে। এশা সত্যি কথা বললে দোষ। আমি আরেকটা কথা বললে উষ্ঠা মেরে নাক ফাটিয়ে ফেলব। ফারিস কি খুশুর খুশুর করছো তোমরা তিনজন? আমি কিছু না। গিলতে এসেছেন গিলতে থাকেন। জন খাচ্ছ না কেন তোমরা? রিনি খাবো কি করে? সব তো আপনারা খেয়ে ফেলছেন। মেহেদি আমাদের খেতে দেখে কি হিংসা হচ্ছে? আরে খাও, লজ্জা পেও না, আমরাই তো। ফারিস ঠোঁটে লিপস্টিকের কথা চিন্তা করে যদি না খাও তাহলে তোমাদের লস। আমরা লিপস্টিক দেই না। জন এখন খাও, পরে লিপস্টিক কিনে দিবনি। এশা কি আমার জন দরদিরে? লিপস্টিক কিনে দিয়ে জনসেবা করবে। লাজ শরম সব খেয়ে ফেলেছে খাবারের সাথে। মুখ গোমরা করে। আমি বাড়ি যাব। এশা আমিও। রিনি আমিও বাড়ি যাব। ফারিস সারাদিন কাঁদলে ও কাজ হবে না। বিকালের আগে বাসায় যেতে পারবে না। আমি না, আমি মানি না। ফারিস টুনটুনি পাখি, একটু আগের কথা কি ভুলে গেছ? শয়তানি হাসি দিয়ে। আমি উহু। ভয় পেয়ে। ফারিস তাহলে চুপচাপ খেয়ে নেও। আমি আচ্ছা। মাথা দুলিয়ে। এতক্ষণ ওদের যাবতীয় কথা ও যা ঘটেছে সবকিছু পাশের টেবিলে থেকে খুব সাবধানে মোবাইলে ভিডিও করে নিল একজন। মুখে তার ডেভিল মার্কা হাসি। ওদের ছয়জনের কেউ খেয়াল করেনি। একটু আগে আমি এই হোটেলে আসতে চাইনি। তার জন্য আমার দুই গালে ফারিস এত জোরে চাপ দিয়েছে যে কিছু সময়ের জন্য আমার মুখ বাঁকা হয়েছিল। ব্যথায় কথা বলতে পারছিলাম না। খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। বাকি তিন গাধায় বিল দিতে গেছে। আমি আমার ওপর অধিকার খাটানো শুরু করে দিয়েছে। কি হয় আমি ওর? রেগে। রিনি তুই নিশ্চয় অবুঝ না।
এশা আমাদের দুজনকে এই দুই গাধা ভালোবাসে আর তোকে নিশ্চয় ওই গাধায় ভালোবাসে। আমি এমন কথা বলিস না রে, এটার সাথে বিয়ে হলে আমি মরেই যাব। ভেবেছিলাম ভদ্র ছেলে, এত ভদ্র কে জানত? এই কয়দিনে আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। বাকি জীবন তো পরেই রইল। ন্যাকা কান্না করে। রিনি, এখান থেকে যাব কি করে সেটা বল। এশা, সব দোষ আইয়ুর। আমি কি করছি? রিনি, তুই কি করিসনি সেটা বল। এশা, আমাদের এখানে জোর করে তুই এনেছিস। আমি কি তোদের কোলে করে নিয়ে এসেছি নাকি? তোরা তো নিজে থেকে চলে এসেছিস। তোদের ইচ্ছে না থাকলে আমি জীবনেও নিয়ে আসতে পারতাম না। রিনি, দেখছিস এসু কি বলে? এশা, আজকে বাড়ি যেয়ে নেই, তোর খবর আছে আইয়ু। বাড়িতে যুদ্ধ লেগে যাবে। এখানে কিছু বললে ওর গাধা আমাদের অবস্থা নাজেহাল করে দিবে। আমি তোর মতো বোন থাকলে শত্রুর প্রয়োজন হয় না। ঘরের শত্রু বিভীষণ। বিল দিয়ে ওরা তিনজন ফিরে এসেছে। আমরা তিনজন চুপ হয়ে গেলাম। বাইকের পেছনে চুপচাপ বসে পড়লাম। আমাকে ব্ল্যাকমেইল করে নিয়ে এসেছে। জোরে টান দিয়ে 3টা বাইক চলতে লাগল। আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে আছে। চোখ মুখ খিচে ফারিসকে ধরে রেখেছি। ছেলেদের বাইকে মেয়ে উঠলে এমনই তাদের অ্যাটিটিউড বেড়ে যায়। তখন ভাবি থাকে আলাদা। খুশিতে মনের পাওয়ার এমনই বেড়ে যায়। ফারিস, মেহেদি, জোনের ক্ষেত্রে তা ভুল হয়নি। আইভিদের তো লং ড্রাইভে যাওয়ার কথা, তা না করে হোটেলে কেন গেল সেটা বুঝতে পারছেন না তো। আরে ভর দুপুরে কোথাও যেতে হলে খেয়ে নিতে হয়। তাই তারা আগে পেট শান্তি করে নিল। পেট শান্তি তো সব শান্তি। আমাদের ওদের কথার রহস্য বুঝতে হলে ঘুরে আসতে হবে 1 ঘন্টা আগে, যেখানে ওরা 3 বান্ধবী গেইটের সামনে 3 বাদরকে দেখেছিল। আমি চোখ বন্ধ করে 1 ঘন্টা আগের কথা মনে করছি। আমার নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। 1 ঘন্টা আগে আমাদের সেই মুহূর্তে মনে হচ্ছিল 3টা বোধহয় পাবনা থেকে পালিয়ে এসেছে। যখন বলল ভর দুপুরে লং ড্রাইভে যাবে, আমরা তখনও হা করে একে অপরের দিকে তাকিয়ে আছি। মেহেদি, জোন, ফারিস 3 জন একসাথে গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি চোখ কচলে ওদের দিকে তাকালাম। না, আমি কিছু ভুল দেখিনি। 3 জন একসাথে হাসি ঠাট্টা করছে। কে বলবি ওরা কিছু দিন আগে সাপ নেউলে ছিল। আসলে ছেলেরা এরকমই। ওদের মধ্যে সব ভুলে বন্ধুত্ব করতে সময় লাগে কয়েক মিনিট, আর মেয়েদের লাগে কয়েক বছর। ছেলেরা নিজেদের মধ্যে কেন কিছু মনে রাখে না। আমরা মেয়েরা তো সামান্য লিপস্টিক নিয়ে কথা কাটাকাটি হলেও কারো সাথে কয়েক মাস কথা তো দূরে থাক, মুখও দেখতে চাই না। সব মেয়েদের কথা বলছি না। কিছু মেয়ে আছে এরকম হিংসুটে। ছেলেদের মাঝে একটু আগে মারামারি রক্তারক্তি হয়ে গেছে, তারপরও কিছু সময় পর তুমি দেখবে একে অপরের কাঁধে হাত রেখে দিব্যি হেসে কথা বলছে। আর মেয়েরা একদফা চলাচলি তো করবেই, সাথে কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে। তিলকে তাল বানিয়ে বাপরে কত ঝামেলা করবে, তা আমাদের ধারণার বাইরে। আমি আর কিছু বলতে চাইছি না। এর থেকে বেশি কিছু বললে আমি মেয়ে হয়েও পাবলিক প্লেসে মার খেতে পারি। ফারিস, জোন, মেহেদি 3 জন ফিল্মি স্টাইলে আমাদের সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমরা কপালে প্রশ্নবোধক চিহ্ন এঁকে তাদের দিকে তাকিয়ে আছি। ফারিস, কি হলো? হাত ধরো টুনটুনি পাখি। আমি কেন? জন, আমরা লং ড্রাইভে যাব। এশা, মাথার তার কয়টা ছিঁড়ছে? মেহেদি, সোজা কথায় না গেলে তুলে নিয়ে যাব। রিনি বলল, আর হয়ে গেল। এসব মুভির ডায়লগ অন্য কোথাও দিয়েন, আমাদের সামনে না। ফারিস, এরা সোজা কথার মেয়ে নয় মেহেদি। মেহেদি, তা তো দেখতেই পাচ্ছি। যাবে কি না বলো? রেগে। ফারিস, দোস্ত রাগিস না। এদেরকে কি করে নিতে হয় তা আমার জানা আছে।
ওরা যাবে না, ওদের ঘাড় যাবে। ভেবেছিলাম ডোজটা কাজে লাগাবো না, কিন্তু তা আর হলো কই। আমার টুনটুনি পাখিতে বিশ্বঘারত্তারা। ওরা কেন হবে না বলতো? ডেবিল হাসি দিয়ে। আমি, ফারিস টুনটুনি পাখি, এদিকে এসো, তোমার সাথে কথা আছে। আমি যাব না। ফারিস, তাহলে তো এই পিকচারগুলো তোমার চাচাকে দেখাতেই হয়। আমি কোনো পিকচার? ফারিস এদিকে সাইড না হলে তো আমি দেখাবো না। আমি আল্লাহ, কোনো পিকচার তুলছে ফারিস। চাচাকে দেখাবে বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ব্ল্যাকমেইল করছে কেন? মনে মনে। ফারিস আমার এক হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেল। আমি, হাত ছাড়ুন আমার। কথায় কথায় হাত ধরা আমার একটুও পছন্দ না। সাহস কি করে হয় আপনার, আমার হাত ধরেন? সাবধান করে দিলাম, আমার হাত ধরবেন না। আমার আশেপাশে ঘেঁষারও চেষ্টা করবেন না। পরের বার কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব। সত্যি আপনি মানুষটা সুবিধার নন। ফারিস, আজকে তোমাকে অন্যরকম লাগছে কেন টুনটুনি পাখি? আমি হাত ছাড়তে বলেছি। ভালো হবে না কিন্তু। রেগে। ফারিস, ছাড়ব না, কি করবে? আরও জোরে হাত মোচড় দিয়ে ধরল। আমি মোচড়া মোচড়ি করছি হাত ছুটানের জন্য, কিন্তু এত বড় বডি বিল্ডারের সাথে আমি পুচকে একটা ইঁদুর কি করে পারব বলুন তো? আমি কামড় দিব। বলতে না বলতেই আমি জোরে একটা কামড় বসিয়ে দিলাম ফারিসের হাতে। কিন্তু অবাক করা ব্যাপার, ফারিসের কোনো রিয়েকশন নেই। আমি একসময় হয়রান হয়ে হাত ছেড়ে দিলাম। ফারিস যেভাবে ছিল সেভাবেই আমার মুখের দিকে তাকিয়ে আছে। হাত টকটকে লাল হয়ে আছে, তাতে ও কোনো হেলদোল নেই। আমি ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। অনেক জোরেই তো কামড় দিয়েছি, অনেক ব্যথা তো পাওয়ার কথা, কিন্তু তালগাছটা একবারের জন্য শব্দটা পর্যন্ত করেনি। তালগাছের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। আমার হাতটা আগের থেকে আরও জোরে ধরে রেখেছি। ফারিস, তোমার কামড় দেওয়া শেষ হয়েছে। আমি মনের আশ মিটিয়ে দিয়েছি। কিন্তু আপনি ব্যথা পাননি। ফারিসের থেকে বড় ক্ষত আমার মনে আছে, তাই ব্যথা লাগেনি। তাছাড়া এটা তো আমার টুনটুনি পাখির দেওয়া লাভ ব্রাইড। মুখে মেকি হাসি দিয়ে কামড় দেওয়ার জায়গায় গভীরভাবে ঠোঁট ছোঁয়াল। আমি বেশরম ছেলে কোথাকার! এটা জীবনে বদলাবে না। দেব নাকি আরেকটা কামড়? ভ্রু নাচিয়ে। ফারিস, না। একটা কামড়ে হাতটা জলে পুড়ে যাচ্ছে, আরেকটা দিলে হাতের গোশত তুলে ফেলবে। রাক্ষসী একটা। এভাবে কাউকে কামড় দেয়? ইচ্ছে করছে ঠাটিয়ে চড় মারতে। মনে মনে। ফারিস মনে মনে এসব ভাবছে। ওর মুখের রং দেখেই আইভি বুঝে গেছে ও কি ভাবছে, তাই মুখ চেপে মিটিমিটি হাসছে। আমি ওদের কাছে যাব? ফারিস, যে জন্য তোমাকে এনেছি তা না দেখেই চলে যাবে টুনটুনি পাখি? আমি কি? ফারিস, দেখো। ফারিস পকেট থেকে ফোন বের করে গতকাল আইভি ও নাহানের এক টেবিলে বসে কফি খাওয়ার ছবি দেখালো। আজকে একসাথে দাঁড়িয়ে স্যারের রুমে দাঁড়িয়ে কথা বলেছে তার ছবিও দেখালো। আইভির চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। ফারিস, এই ছবিগুলো তোমার চাচাকে দেখাবো, চাচার কাছে থেকে তোমার বাবার কাছে চলে যাবে। তোমার পড়ালেখা শেষ, সাথে বিয়েও হয়ে যাবে। আমি, প্লিজ এমনটা করবেন না। আমি ওনার সাথে উল্টো পাল্টা কিছু করেনি। উনি খুব ভালো ছেলে। আমার সাথে উনাকে জড়িয়ে দুজনের বদনাম করবেন না প্লিজ। ফারিস, তোমরা কি করছিলে সেটা তো আমি, তুমি ও নাহান জানি। তোমার বাবা চাচা নয়। তাদের ছবি দেখালে তারা ভাববে এটা তোমার বয়ফ্রেন্ড। তারপর যা হবে তা তো তুমি জানোই। আমি এমন কেন করছেন? ফারিস এগিয়ে এসে আমার হাত ছেড়ে দিয়ে দুই গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল।
ফারিস, আমি তোমাকে ওর আশেপাশে থাকতে মানা করেছিলাম। তা শোনোনি কেন? কতবার বলবো ওর পাশে তোমাকে আমার সহ্য হয় না। সবসময় ওর থেকে দূরত্ব বজায় রাখবে। তা না করে তুমি ওর সাথে চুইংগামের মতো লেগে কেন থাকো? আজকে ওর সাথে একা রুমে কি করছিলে? আমি করে শব্দ করছি। চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু ফারিসের গালের থেকে হাত সরানোর নামও নেই। চোখের পানি ওর হাতে পড়তেই ফারিস আমার গাল ছেড়ে দিয়ে পেছনে দিকে ঘুরে রাগে সাপের মতো ফোঁস ফোঁস করতে লাগল। নাহান আমাকে তার কাছে যেতে বলেছিল। আমি জানতাম না সে আমাকে ডেকেছে। ফারিস নাহান যেতে বলেছে, পই পই করে নাচতে নাচতে চলে গেছ। আমি যেতে বলছি সেটা কানে দিচ্ছ না। আপনি নাহানের সাথে নিজেকে কেন তুলনা করেন? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আমি কে আপনার? ফারিস, তুই আমার সবকিছু। আর তুই কি করবি না করবি সে সব তোর নয়, আমার মেটার। বিকজ আমার অসতিত্ব, জীবন, বেঁচে থাকার কারণটাই যে শুধু তুই। আমি চুপ হয়ে গেলাম। ফারিসের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। যে কোনো সময় আমার গালে দুটো পড়তে পারে। আমি চর থাপ্পড়কে অনেক ভয় পাই। ছোটবেলায় একবার পড়া না পারায় ইংরেজি স্যারের হাতে কষিয়ে একটা চর খেয়েছিলাম। গাল তো লাল হয়েছিলই, সাথে 3 দিন ব্যাপী জ্বর ছিল। বিছানা থেকে উঠতে পারিনি। আমি এই ঘটনার পর থেকে চর থাপ্পড় অনেক ভয় পাই। তারপর থেকে ওই স্যারের সব পড়া আমি মুখস্থ তো করতামই, সাথে ঠোঁটস্থ রাখতাম, যাতে স্যার জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিতে পারি। এখনও চরের কথা মনে হলে গলা শুকিয়ে যায়। ফারিসও যাবে কি না বলো? নয়তো সব ছবি তোমার চাচার কাছে পাঠিয়ে দিলাম ধমক দিয়ে। আমি যাব। প্লিজ আপনি এই ছবিগুলো পাঠাবেন না। উনারা অন্য কিছু ধরে নিবে। ফারিস, ঠিক আছে, পাঠাবো না, কিন্তু এক শর্তে। আমি কি শর্ত? ফারিস, তুমি ওদের দুজনকে রাজি করবে। ওদের রাজি করানোর দায়িত্ব তোমার। আমি কি করে রাজি করব? ফারিস, সেটা তোমার ব্যাপার। আমি জানি না। আমি কিভাবে কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। ফারিস, বললাম তো তোমার ব্যাপার। তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে রিনি ও এশাকে রাজি করবে। আমি কিভাবে কি? ফারিস, তোমার সময় শুরু হয়ে গেছে। ধুর, ভালো লাগে না। যত ভেজালে আমিই পড়ি। আইভির আগে বিড়বিড় করতে করতে চলে গেল ওদেরকে কনভিন্স করতে। ফারিস মুচকি হেসে মোবাইল হাতে নিল। মোবাইলে থাকা যাবতীয় ছবি, মানে নাহান ও আইভির ছবিগুলো ডিলিট করে দিল। ফারিস, আই এম সরি টুনটুনি পাখি। আমি এমনটা করতে চাইনি। কিন্তু কি করব বলো, তোমাকে রাজি করার জন্য এছাড়া কোনো উপায় ছিল না। আমি তোমাকে নাহানের সাথে অ্যাকসেপ্ট করতে পারি না। অনেক বেশি জেলাস ফিল করি। মনে হয় নাহান তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। তোমায় নিয়ে গেলে আমি বাঁচব কি করে বলো? তাই বারবার তোমার সাথে রুড ব্যবহার করে ফেলি। আমায় মাফ করে দিও। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আইভি অনেক কষ্টে রিনি ও এশাকে রাজি করল। সেখান থেকে একটানে হোটেলে চলে গেল। বর্তমানে ফারিস জোরে ব্রেক কষতেই আমি সামনে ঝুঁকে পড়লাম। সাথে সাথে আমার ভাবনা ভেঙে গেল। ফারিস, বাইক থেকে নামো। আমি কেন? ফারিস, আমরা এসে পড়ছি। ও বাইক থেকে নেমে আশেপাশে চোখ বুলালাম। জায়গাটা ভীষণ সুন্দর। অনেকটা গ্রাম সাইডে। কিছু দূর হাঁটতে চোখে পড়ল নদী। নদীর পাড়ে অসংখ্য কাশফুল। নদীর মাঝে পালতোলা দুটো নৌকা। সব মিলিয়ে চারিদিকের পরিবেশটা এক কথায় অপূর্ব। হালকা ঠান্ডা বাতাস বইছে। বাতাসে কাশফুলগুলো দোল খাচ্ছে।
আমাদের তিনজনের জায়গাটা খুব পছন্দ হয়েছে। আমরা দৌড়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। নদীর পাড়ের ঠান্ডা বালুতে এক হাতে বোরকা ধরে খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগছে। রিনি নদীর পানিতে পা ভিজিয়ে খুশিতে ব্যাঙের মতো লাফাচ্ছে। পানির ছিটেফোঁটায় ওর বোরকা ভিজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। এশা কাশফুলের দিকে ছুটে গিয়েছিল। আমি চোখ বন্ধ করে হাত দুটো মেলে দিয়ে বড় করে নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। কতদিন পর বিশুদ্ধ বাতাস নিলাম। পরিবেশটাও নিরিবিলি। আমার খুব ভালো লাগছে। ঢাকা শহরে এদিকে ময়লা আবর্জনা তো ওইদিকে ড্রেন, নয়তো ময়লার স্তূপ, এসবের কারণে বাতাস প্রতিনিয়ত দূষিত হচ্ছে। সেখানে দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস ছাড়ার ও জো নেই। তার সাথে গাড়ি, কল কারখানা, বিভিন্ন ফ্যাক্টরির যন্ত্রপাতির শব্দ তো আছেই। আমি এখনো 2 হাত মেলে রেখেছি। বাতাস আমাকে ছুঁয়ে যাচ্ছে। নিজেকে কাকতাড়ুয়া মনে হতেই হাত নামিয়ে নিজের মনে হেসে উঠলাম। কিছু সময় পর দেখি এশা কাশফুল দিয়ে পুরো ভূত হয়ে এসেছে। এশার সারা শরীর কাশফুলে সাদা হয়ে আছে। আমি ও রিনি ওকে দেখে হাসতে হাসতে পেটে খিল দেওয়ার জোগাড়। আমাদের দুজনকে হাসতে দেখে এশা রেগে অনেকগুলো কাশফুল নিয়ে আমার ও রিনির পেছনে দৌড়াতে শুরু করল। আমরাও প্রাণপণে নদীর কিনার ঘেঁষে দৌড়াচ্ছি। এশা যা রেগে আছে আমাদের বাগে পেলে সাদা ভূত বানিয়ে ফেলবে। আমরা নিজেদের মধ্যে এতটাই বিভোর ছিলাম যে আমাদের সাথে যে 3টা বাদর আছে সে কথা ভুলেই গেছি। আইভি, এশা, রিনি 3 জন দৌড়াচ্ছে আর ছোট বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে। তা কিছু দূর থেকে মনোযোগ সহকারে 3 জোড়া চোখ প্রত্যক্ষ করছে। ফারিস মোবাইল হাতে ভিডিও করছে। মেহেদি ও জোন মেয়ে 3 জনের ছবি তুলছে। মেয়ে 3 জন নিজের মতো করে সময় কাটাচ্ছে। কতদিন পর এরকম পরিবেশ পেল। পরন্ত বিকালের মিষ্টি রোদে মেয়ে 3টার মুখে পড়ে আরো মায়াবী দেখা যাচ্ছ। দূর থেকে আরো 2 জোড়া চোখ ওদের 6 জনকে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করছে। মোবাইলে খুব সাবধানে ওদের 6 জনের যাবতীয় কিছু ভিডিও করে নিচ্ছে। ওরা যদি জানতো এখানে এলে অনেক বড় বিপদে পড়বে তাহলে কখনোই আসতো না। এই 2 জোড়া চোখের মালিকরা তারাই, যারা হোটেলে ওদের ভিডিও করেছে। এখানেও ফলো করতে করতে চলে এসেছে। আমাদের যাওয়ার সময় ঘনিয়ে এলে বিকালের রোদ পড়ে এসেছে। এখন না গেলে কপালে চাচির হাতে ঝাড়ুর বাড়ি আছে। ঝাড়ু নিয়ে সারা বাড়ি দৌড়ানিও খেতে পারি। বড় রাস্তায় উঠে আমরা সবাই একটা ছোট টং দোকান থেকে চা খেলাম। চাটা খেতে সেই রকম স্বাদ ছিল। অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার সময় মনটা অনেক খারাপ ছিল। অনেক মজা হয়েছে। সবার সাথে সময় কাটাতে ভালো লেগেছে। এখন মন চাইছে ফারিসকে ধন্যবাদ দিতে। পুরো প্ল্যানটা ওর ছিল। আজকের এত সুন্দর মুহূর্তগুলো ফারিস আমাদের গিফট করল। সব ওর জন্য হয়েছে। না, যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। ছেলেটা সত্যি ভালো, তবে বেশি নয়। আমার ওপর অধিকার খাটায়। এই রে, আমি আবার এই লম্বু তালগাছটার প্রেমে টেমে পড়ে গেলাম না তো? ওহ না, এ কখনো হতে পারে না। ভাবতে ভাবতে ফারিসের পিঠে হেলান দিয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছে আইভি। ফারিসকে তার আজ ভালোই লেগেছে। ও যদি জোর করে ওদের নিয়ে না যেত তাহলে এত সুন্দর সময় কাটাতে পারত না। সন্ধ্যার আগে সবাই যার যার বাড়ি পৌঁছে গেল। আইভির ঘুমের কারণে ফারিসকে ধন্যবাদ দেওয়া হলো না। ঘুম ঘুম চোখে বাসায় ফিরে গেল। এভাবেই কেটে গেল বেশ কিছু দিন। রিনি ও এশা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে মেহেদি ও জোনের সাথে। তবে সম্পর্ক চলছে না। আইভি ও ফারিস দুজন দুজনের সাথে ঝগড়া, রাগ, অধিকার খাটানো নিয়েই থাকে।
এর মধ্যে ফারিসকে নিয়ে রিটার সাথে আইভির ঝামেলা হয়েছে, যা মেহেদী সলভ করে ফেলেছে। মেহেদী এখন ফারিস ও জনের বেস্ট ফ্রেন্ড। এক দণ্ড কেউ কাউকে ছাড়া চলে না। সকালবেলা আমি সারা বাড়ি এক করে ফেলেছি। আমার প্লাজো খুঁজে পাচ্ছি না। আমি এসো ওই এসো। কোথায় গেলি? এসা হই ছেমরি এমন ছগলের মতো ম্যাম্যা করতাছতকে। আমি আমার প্লাজো পাইতাছি না। এসা কোথায় রাখছিলি? আমি তো বারান্দায় কালকে রোদ দিয়ে রেখেছিলাম। এসার দেখ সেখানেই আছে। আমি ভালোমতো দেখেছি সেখানে নেই। কোনো চোরে বা চুন্নি আমার প্লাজো চুরি করে নিয়ে গেছে। এসা কোনো প্লাজো? আমি ওই যে সেদিন কিনে আনলাম লুঙ্গি ছাপার মতো দেখতে সেটা। এসা তাহলে সেটা কেউ লুঙ্গি ভেবে চুরি করে নিয়েছে। আমি কোনো চোরে নিল রে আমার সাধের প্লাজো রে। তুই আমায় ছেড়ে কোথায় গেলি রে? আমি তোকে অনেক পছন্দ করতাম রে। আমি ফ্লোরে হাত পা ছড়িয়ে বিলাপ করে কান্না শুরু করে দিলাম। কি করব? আমার শখের প্লাজো আমি একদিন মাত্র পরেছি, এর মধ্যে চুরি হয়ে গেল। আমরা যেই দালানে থাকি সেখানকার ফ্ল্যাটের বারান্দা থেকে প্রায় জামা কাপড় চুরি হয়ে যায়। আমার সাধের প্লাজোটাও আজকে গেল। বিষণ্ণ মন নিয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে খাবার টেবিলে বসলাম। মনটা এখনো খারাপ আমার লুঙ্গি ছাপার প্লাজো। আমার কি দোষ? ওই চেক ছাপার প্লাজোটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই লুঙ্গি ছাপা জেনেও আমি ওইটা কিনে এনেছিলাম। সেটাও ওই মুখোপোড়া চোরের চুরি করতে হলো। আমি খাবার নিয়ে নাড়াচাড়া করছি। আমার প্লাজো চাচ্চু আজ বাসায়। কিছু সময় পর চাচ্চু বাজার নিয়ে বাসায় ঢুকল। চাচ্চুকে দেখে আমার চোখ চড়ক। আমি জোরে চিৎকার করে উঠলাম, আমি চাচুচু। চাচা কি হয়েছে? তুমি কি পরছ? চাচা কি পরব আবার? পাঞ্জাবি ও আমার লুঙ্গি চেকের পায়জামা। আমি চাচা কি হয়েছে মামুনি? তুই কাঁদছিস কেন? আমি আমার প্লাজো। চাচা তোর প্লাজোর কি হয়েছে? তুমি আমার প্লাজো পরেছ। সবাই কি? আমি হুম। ও আমার প্লাজো রে। আমার কথা শুনে চাচি, এসা, চাচ্চু নিজের পায়জামার দিকে তাকালো। সবার চোখ কপালে উঠে গেছে। চাচ্চু আমার প্লাজো পরে সারা বাজার ঘুরে এসেছে। একবার ও খেয়াল করেনি আসলে আমার প্লাজো ও চাচ্চুর একটা পায়জামা সেম ক্যাটাগরির চেক। তাই চাচি ভুলে নিজের রুমে নিয়ে গেছে। আর আমার চাচা খেয়াল না করে তাড়াহুড়োয় আমার প্লাজো পরে বাজারে চলে গেছে। চাচাকে চোখ গরম করে বললেন। চাচি বলি তোমার চোখের মাথা খেয়েছ নাকি? বুড়ো বয়সে ভীমরুতিতে ধরল। মেয়ের প্লাজো নাকি ফ্লাজো? এসা মা ওইটা ফ্লাজো না প্লাজো। মুখ টিপে হেসে। চাচি ধুর, চুপ কর ছেমরি। ওই একটা হইবই সেটা পরে নাচতে নাচতে বাজার থেকে তোর বাপে ঘুরে এলে। চাচার দিকে তাকিয়ে, তোমার বোধশক্তি কি হারিয়ে গেছে? কোথায় তোমার পায়জামা আর কোথায় ওই লের করা মেয়ের ফ্লাজো? বুঝতেও পারলে না যে এটা তোমার পায়জামা না। চাচা আমার কি দোষ? আমি তো আলনায় পেলাম। তুমি আনার সময় খেয়াল করনি এটা আমার নাকি আমাদের মেয়ের? দোষ তো সব তোমার। তুমি খেয়াল করে আনোনি কেন? চাচি এখন সব আমার দোষ। নিজের দোষ আমার ওপর আর চাপিও না। যাও গিয়ে এটা পাল্টে এসো। নাকি তোমার পছন্দ হয়েছে এটা খুলবে না বলে পণ করে রেখেছ? চাচা যাচ্ছি। মনে থাকতে এসব আর না দেখে পড়ব না। আমি ও এসা এতক্ষণ ধরে তাদের কথা শুনছিলাম। দুজনই মুখ চেপে হাসছি। চাচার শরীরে মা, খেয়াল করিনি।
বুঝতেই তো পারছিস বুড়ো হয়ে গেছি। আমি না চাচ্ছু, সমস্যা নেই, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার থেকে তোমাকে এই প্লাজোতে খুব ভালো মানিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। চাচা, তবে রে পাজি, বজ্জাত। দাঁড়া তুই। তার আগেই আমি এশাকে টানতে টানতে নিয়ে চললাম। বাসা থেকে দৌড়ে ভার্সিটির উদ্দেশ্যে রিকশায় চড়ে বসলাম। রিকশায় উঠে বুকে থু থু দিলাম। বড্ড বাঁচা বেঁচে গেছি। চাচ্চুকে ঢের রাগানো হয়েছে। আমার দরকার নেই আর প্লাজোর। আমি ভাগি এখান থেকে। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। আইভির সাথে ফারিসের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। মেহেদি অনেকটা পটিয়ে ফেলেছে রিনিকে। কিন্তু এশার ভাবান্তর বোঝা মুশকিল। দুদিন ঠিক থাকে তো দুদিন বেঠিক। একটা চা স্টলের সামনে বিষণ্ণ মনে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ফারিস। পাশে জন ও মেহেদি চা খাচ্ছে। মেহেদি, কিরে, কি হয়েছে তোর? জন, তোকে এত বিষণ্ণ লাগছে কেন? ফারিস, কিছু না। মেহেদি, তোর যে কিছু একটা হয়েছে সেটা জানি। ফারিস, কিছু হয়নি বললাম তো। জন, তুই বলবি নাকি মার খাবি? ফারিস, আসলে আমি আইভিকে নিয়ে চিন্তায় আছি। মেহেদি, কেন? কপাল কুঁচকে। ফারিস, তোরা দুজন তোদের মনের ভাব ভালোবাসার মানুষের কাছে প্রকাশ করে ফেলেছিস। কিন্তু আমি এখনো পারিনি। আমি ওকে কতবার বলতে চেয়েছি কিন্তু কিছু বলতে পারিনি। বারবার মনে হয়েছে ওকে বললে ও আমায় ছেড়ে চলে যাবে। জন, তুই বলে দেখ। মেহেদি, তুই ওকে অন্যরকমভাবে প্রপোজ কর। দেখবি ও তোকে নিশ্চয় মেনে নিবে। ফারিস, যতটা সহজ তোরা ব্যাপারটাকে দেখছিস ততটা নয়। জন, ব্যাপারটা সহজই, কিন্তু তুই জটিল করছিস। ফারিস, আমি খ্রিস্টান ও মুসলিম, কিভাবে কি হবে? আমার মাথায় কিছু ঢুকছে না। মেহেদি, শালা, পছন্দ করার সময় এই কথাটা মনে ছিল না। এখন এসেছ ধর্মের দোহাই দিতে। ফারিস, আমি কি করব? মনটা তো মানল না। মেহেদি, আল্লাহ যদি তোর জন্য আইভিকে বানিয়ে থাকে তাহলে অবশ্যই তুই ওকে পাবি। জন, প্রপোজ তো করে দেখতে পারিস। তারপর না হয় পরেরটা পরে দেখা যাবে। মেহেদি, আমার মাথায় একটা হেব্বি প্ল্যান আছে। দেখি সেভাবে যদি তুই কাজ করিস নিশ্চয় তোকে আইভি অ্যাকসেপ্ট করে নিবে। কি রে ফারিস, বলবো? ফারিস, হুম বল। দেখি চেষ্টা করে। বাকিটা না হয় আল্লাহর ইচ্ছা। মেহেদি, তুই আল্লাহকে বিশ্বাস করিস? বিস্ময় চোখে। ফারিস, জানি না। ছাড় এসব কথা। প্ল্যান কি সেটা বল। মেহেদি, শোন তাহলে। কিছুটা দূরে চা স্টলের ভেতরে থেকে দুজন ছেলে চা খাচ্ছে আর লুকিয়ে ওদের তিনজনকে খেয়াল করছিল। সব কথা শুনছিল। একজনের নাম রনি, আরেকজনের দিশান। ওরা দুজনই হোটেলে ও নদীর পাড়ে ওদের 6 জনকে ফলো করছিল। স্টলের থেকে আস্তে করে বের হয়ে কাউকে ফোন করল দিশান। ফোনটা পৌঁছালো অন্ধকার রুমে চেয়ারে উল্টোমুখ হয়ে বসে থাকা একজনের কাছে। দিশান, বসো, ওরা তো আইভিকে পটানোর প্ল্যান করছে। এখন আমরা কি করব? তোমাদের আপাতত কিছু করতে হবে না। সময়মতো যা করার আমি করব। দিশানো, প্ল্যানটা কিন্তু মেহেদির। হুম, মেহেদি একটু বেশি উড়ছে। নো প্রবলেম, ওর পাখা কেটে দেওয়ার সময় হয়ে গেছে। তোমরা শুধু ওদের 6 জনের যাবতীয় খবর আমাকে দিবে। দিশানোকে বসো। কিন্তু চিন্তা করো না, পেমেন্ট সঠিক সময়ে পেয়ে যাবে। তবে কাজ আমার সঠিক হওয়া চাই। দিশানো, আপনি নিশ্চিন্তে থাকেন। সব হয়ে যাবে আপনার প্ল্যান মতো। এখন শুধু সময়ের অপেক্ষা। গুড জব। বাই। ফোন রেখে চেয়ারটা ঘুরিয়ে আবছা আলোতে অট্টহাসিতে ফেটে পড়ল ব্যক্তিটা। ফারিস, তোর জীবনে আধার ঘনিয়ে আসছে।
তুই ভাবতেও পারবি না কি তোকে শান্তিতে আমি থাকতে দিব না। যেদিকে তাকাবি শুধু মরুভূমির মতো ধু ধু বালি দেখবি। আশার আলো আমি তোকে দেখতে দিব না। অনেক বড় ভুল করেছিস তুই। সেই ভুলের মাসুল তোকে অবশ্যই দিতে হবে। আমি নিজের স্বার্থের জন্য সব করতে পারি। দরকার হলে কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিব। ফারিস, আই এম কাম ইন ইউর লাইফ। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হা 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 হা। পরন্তু বিকেলে সূর্যের আলোটা রক্তিম বর্ণ ধারণ করেছে। বিকেলের এই সময়টা আমার ভালো লাগে। নামাজ পড়ে বাসা থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম। এসু আজ শপিং এ যাবে, তাই আমায় বাধ্য হয়ে একা বের হতে হয়েছে। ফিরেও আসতে হচ্ছে একা। এই মেয়েটা বিশ্ব ফাঁকিবাজ। পড়ালেখা না করার জন্য শুধু বাহানা খুঁজে। ওর কথা এত পড়াশোনা করে কি হবে? শ্বশুর বাড়ি গিয়ে সেই ডেগ মাস্টার হতে হবে। ওর এই আদিমকালের উদ্ভট ভাবনা আমি পাল্টাতে পারলাম না। এটাই আমার ব্যর্থতা। এসব ভাবছি আর রাস্তা দিয়ে আনমনে হাঁটছি। গাড়ির হর্নের শব্দে হুঁশ ফিরল। পেছনে তাকিয়ে দেখি সাদা রঙের একটা গাড়ি। গাড়ির ভেতর থেকে নাহান বের হয়ে এলো। আজকাল তাকে দেখতে পাই না। মানুষ হিসেবে নাহানকে খুব ভালো লাগে। অন্ততপক্ষে ওই লম্বু তালগাছের মতো তো নয়। লম্বু তালগাছটাও খারাপ নয়। আমার কত খেয়াল রাখে। যদিও মাঝে মাঝে বকে, তাও ভীষণ ভালো লাগা কাজ করে ওর সাথে থাকলে। ধুর, কি ভাবছি আমি এসব। নাহান কি ম্যাডাম রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ধ্যানে থাকেন? আমি কোনো ধ্যানেই না। নাহান কখন থেকে গাড়ির হর্ন দিয়ে যাচ্ছি কিন্তু তোমার কোনো খেয়ালই নেই। আমি তো রাস্তার কিনার দিয়ে হাঁটছি। কারো সমস্যা তো হওয়ার কথা নয়। নাহান, আমি তো সমস্যার কথা বলিনি। আমি বলতে চেয়েছি রাস্তা দিয়ে হাঁটার সময় সবদিকে খেয়াল করে হাঁটতে হয়। অন্য ধ্যানে হাঁটলে আবার সেদিনের মতো অ্যাক্সিডেন্ট করবে। সেবার তো আমি ছিলাম বলে বেঁচে গেছ, কিন্তু এবার কে বাঁচাবে? আমি কেন? আমার আল্লাহ। সে যদি আমার ক্ষতি না চাই, কারো সাধ্য আছে আমার ক্ষতি করবে? নাহান, তা তুমি ঠিক বলেছ। বাসায় যাচ্ছ? আমি আপনি কি অফিস থেকে ফিরলেন? নাহান, হ্যাঁ, আমার অফিস যাওয়ার রাস্তা তো এটাই। যদি কিছু মনে না করো তোমায় বাড়ি পৌঁছে দেই। আমি তো তোমাদের বাসার রাস্তা দিয়েই যাব। না, আমি একা চলে যেতে পারবো। বাপরে, তোমার সাথে গেলে আমায় যদি আবার ওই তালগাছটার হাতে মার খাই। বিশ্বাস নেই ওইটাকে দিয়ে। সেদিন যে জোরে আমার গাল চেপে ধরেছিল। আমার তো জান যায় যায় অবস্থা। মনে মনে, নাহান প্লিজ চলো। আমাকে তোমার ফ্রেন্ড ভেবেই চলো। আপনি সারাদিন অফিস থেকে টায়ার্ড হয়ে গেছেন। এখন তাড়াতাড়ি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেন। আমাকে দিয়ে আসতে গেলে আপনার দেরি হয়ে যাবে। নাহান, তুমি কি ভেবেছ তোমাকে আমি একা ছেড়ে দিব? সেদিনের মতো তুমি যে অঘটন ঘটাবে না তার কোনো গ্যারান্টি নেই। চুপচাপ গাড়িতে উঠো। আমি দ্বিতীয়বার বলবো না। নাহানের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত আমাকে গাড়িতে উঠতে হলো। গাড়িতে উঠে মনে মনে দরুদ শরীফ পড়ছি আর বলছি ওই ধলাচান মিয়া যেন কিছু না জানে। যদি জানে আমি নাহানের সাথে গাড়িতে করে বাড়ি গিয়েছি তাহলে আমার সাধের গাল হবে আবার লাল। নাহানের পাশের সিটে আমি বসেছি। নাহান মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। বাসার সামনে এসে নাহান গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নামলাম। বাসার ভেতরে চলুন। নাহানও আজ নয় আরেক দিন। আমরা গরিব মানুষ। আর কিছু খেতে দিতে না পারি, এক কাপ কফি তো অফার করতেই পারি।
সেদিন তো কফি খাওয়া হয়নি। আমার জন্য আপনাকে অপমান হতে হয়েছে। আজ না হয় 1 কাপ কফি খেয়ে যাবেন। নাহান, সেদিনের কথা আমি ভুলিনি। সেদিন তো কফি হাউস ছেড়ে পালিয়েছিলে, আজ যদি বাসায় যাই তাহলে আবার বাসা ছেড়ে পালাবে। আমি মোটেও না। আজ আমি ওই রকম কিছু করব না। প্লিজ চলুন। 1 কাপ কফি তো। নাহান, না, আজ বড়ি ফিরে যাই। আরেকদিন এসে দুপুরের খাবার খেয়ে যাব। আমি হয়েছে, আমাকে আর সান্ত্বনার বাণী শোনাতে হবে না। উনি 1 কাপ কফি খাবেন না, আবার দুপুরের খাবার খেয়ে যাবেন। নাহান, হুম, সত্যি কথা। আপনার বিয়ের দিন পেট ভরে খেয়ে যাব আমি। তাহলে তো আপনাকে দাওয়াত দেয়া যাবে না। নাহান, কেন? ভ্রু কুঁচকে। আমি যেভাবে বললেন মনে হলো সব ডেকচি খেয়ে শেষ করে ফেলবেন। নাহান, তাই করব। দাওয়াত না দিলেও চলে আসব। আমি বড়লোকরা এত ছোঁচা জানা ছিল না তো আমার। আমার বিয়েতে ছোঁচা মানুষ নোট এলাও। নাহান, সে সময় হলে দেখা যাবে। আজ আসি আমি। আল্লাহ হাফেজ। সময় করে একদিন নিশ্চয় আসবেন। নাহান, আচ্ছা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। নাহান গাড়ি নিয়ে চলে গেল। আমি মুচকি হেসে বাড়ির ভেতর ঢুকে পড়লাম। এভাবেই কেটে গেল আরও বেশ কিছু দিন। ফারিসের সাথে একটিবারের জন্যও কথা হয় না। ভার্সিটিতে কিছু সময়ের জন্য আসে, কিন্তু একবার আমার দিকে তাকায় না। আমার কোনো জানি ওর অবহেলাটা সহ্য হচ্ছে না। ওকে খুব বেশি মিস করছি আমি। সারাক্ষণ জোন, মেহেদি, ফারিস খুব ব্যস্ত থাকে। মেহেদি ভালো হয়ে যাওয়ার পর সবাই ওকে খুব পছন্দ করে। সবাই মেহেদি বদলে যাওয়ায় খুশি হলেও কিছু মানুষ ওকে অপছন্দ করা শুরু করেছে। সেটা হলো রিটা ও তার দল এবং মেহেদির আগের দলের ছেলেরা। যার কারণে মেহেদি এখন 24 ঘন্টা জোন ও ফারিসের সাথে থাকতে পছন্দ করে। সেদিন রিটা ও মেহেদির আগের দলের ছেলেদের সাথে মেহেদির প্রায় হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সময়ে ফারিস বুদ্ধি করে সব ঠিক করে দিয়েছে। ফারিসতে শয়তানি বুদ্ধিতে সবার সেরা। তার সাথে কি করে ওরকম পুচকে ইঁদুরগুলো পারবে। পরের দিন ক্যাম্পাসে বসে আছি আমি, রিনি, এশা। কয়েকদিন ধরে তো মহারাজদের টিকিটার দেখা পাই না। কি এমন ব্যস্ত থাকে কে জানে। মাঝে মাঝে মনে হয় প্রধানমন্ত্রী তাদের দেশ চালাতে দিয়েছেন। যা ভাব আজকাল দেখি। এমনভাবে চলে যে আমাদেরকে চিনেই না। ক্লাস শেষ হওয়ার পর গেইটের সামনে দাঁড়িয়ে আছি। এশা, রিনি পেছনের দিকে আছে। দুপুরের সময়টা বেশি কেউ নেই। রাস্তাঘাট সবকিছু রোদে খা খা করছে। এশা ব্যাগে কিছু একটা খুঁজছে। এশা, হেই যা। ও আমার আল্লাহ, আমি এতটা মন ভুলো কি করে হতে পারলাম। রিনি, কি হয়েছে? এশা, আমার ফোনটা বোধহয় ওইখানে ফেলে এসেছি। আমি খুঁজে দেখ, ব্যাগেই আছে। এশা, নেই। আমি খুঁজছি। কোথাও নেই। রিনি, চল তাহলে ওই দিকটায় খুঁজে আসি। এশা, হাইউ, তুই কি যাবি? আমি না রে, আমার ভালো লাগছে না। রোদে আমি কাহিল। আর হাঁটতে ইচ্ছে করছে না। তোরা যা, আমি এখানে দাঁড়িয়ে তোদের জন্য অপেক্ষা করছি। রিনি, চল এসো। এশা, হ্যাঁ চল। এশা ও রিনি চলে গেল। আইভি একা দাঁড়িয়ে আছে। সব ক্লাস শেষ করে বাসায় ফিরতে গেলে অনেক সময় পেরিয়ে যায়। ভার্সিটিতে 7-8 জনের মানুষের বেশি দেখা যাচ্ছে না। ছাত্রলীগের একটা মিটিং আছে। সবাই সেখানে গেছে। যার কারণে ভার্সিটি পুরো ফাঁকা বলা যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে আইভি বিরক্ত হয়ে যাচ্ছে। অপেক্ষা জিনিসটা অনেক খারাপ। এটা করতে অনেক ধৈর্য লাগে, যেটা সবার কুলোয় না। দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না।
এভাবেই শরীরটা ভালো লাগছে না। তার মধ্যে ওই দুটোর আসার নাম নেই। হঠাৎ করে আমার সামনে একটা দামি ব্র্যান্ডের তেল চকচকে নতুন গাড়ি এসে থামল। আমি গেইটের একপাশে দাঁড়িয়ে আছি। গাড়িটা ঠিক আমার সামনে কেন থামল তা বুঝলাম না। গাড়ি থেকে নামল 6 ফুট উচ্চতা বিশিষ্ট ফর্সা বর্ণের একটা ছেলে। কালো কালার প্যান্টের সাথে ইনকরে সাদা কালার শার্ট পরেছে। শার্টের ওপরে গাঢ় নীল কোট, পায়ে কালো শু ও চোখে কালো সানগ্লাস। চুলগুলো এলোমেলো করে সেট করা। গাড়ি থেকে নেমে সানগ্লাসটা খুলে প্যান্টের পকেটে রাখল। তারপর সোজা আমার দিকে এসে জিজ্ঞেস করল, হাই, আমার নাম আরশ। আমাকে একটা হেল্প করবেন প্লিজ? এদিকে একটা পার্ক আছে, ওইটা কোন দিকে বলতে পারবেন? আসলে আমি অনেক বছর পর দেশে ফিরলাম মতো, তাই। আমাকে বলছেন? আরশ, আপনি ছাড়া তো এখানে কাউকে দেখছি না। আমি বুঝতে পারিনি। আপনি সোজা গিয়ে ইউটার্ন নিলেই পার্ক দেখতে পাবেন। আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। আপনি এখন আসতে পারেন। কথাটা ছেলেটার কানে ঢুকল না। সে তো এক ধ্যানে আইভিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে। মনে হচ্ছে কাঙ্ক্ষিত বস্তুটা পেয়ে গেছে। আমার ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না। চাহনিটা কি রকম বাজে লাগছে। আমাকে এভাবে দেখছে কেন? নজরটা বেশি ভালো নয়। এসু আর রিনিও আসছে না। ছেলেটা সরছে না কেন এখান থেকে? ধুর, ভালো লাগে না। মনে মনে, আরশ, আরেকবার বলবেন প্লিজ? আমি ঠিক বুঝতে পারিনি। আপনি কোনো দিকটার কথা বললেন? আমি বুঝবেন কি করে? হা করে তো আমাকে গিলছেন। জীবনে মেয়ে দেখেনি বোধ হয়। পোশাকে তো ভদ্র মনে হচ্ছে, তবে চরিত্রে ভদ্র মনে হচ্ছে না। মনে মনে, আরশ কোথায় হারিয়ে গেলেন মিস? মুখের সামনে তুড়ি বাজিয়ে আইভি পেছনে দিকে ঘুরে আরশকে রাস্তা দেখিয়ে দিয়ে বলতে লাগল, আমি না কোথাও হারাইনি। আপনি রাস্তা জিজ্ঞেস করছিলেন। এখান থেকে সোজা গিয়ে ইউটার্ন। বাকি কথাগুলো আইভির বলা হলো না। আইভির পেছনে দিকে ঘোরার সুযোগে ছিল আরশ। সুযোগের সদ্ব্যবহার করে সে একটা রুমাল বের করে পেছনে থেকে আইভির মুখে ধরল। আইভি ঢলে পড়ে গেল আরশের ওপর। এক হাতে ওকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছোঁয়াল। সরি, মাই ডিয়ার, ইউ আর অনলি মাইন। এখন থেকে আমার শুধু তুই, অন্য কারো হতে দিচ্ছি না আমি। আরশ তার প্রিয় জিনিস অন্য কাউকে দেয় না। চলবে।